Bismillahirrahmanirrahim. Okay. So today we will be discussing on listening model. Okay. And this is going to be our 16th lecture. আজকে লিসেনিং নিয়ে আমরা যে কথা বলবো সেকশন 2 আমরা ম্যাপিং, ম্যাপ লেভেলিং, মনোলগস এসব নিয়ে আলোচনা করব। আপনারা সেকশন 2 এর যে পার্ট একাডেমিক লিসেনিং টেস্টের এটাতে কোয়েশ্চেন নাম্বার 11 থেকে 20 আমরা 4 নাম্বার যে আমাদের ক্লাসটা নিয়েছিলাম সেটা লিসেনিং এর 1 নাম্বার সেকশন নিয়ে কথা বলেছিলাম। আপনারা এটার যদি যখন ক্লাসটা রিভিউ করবেন কারো কাছে যদি মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ডে কোয়েশ্চেন আসে যে আমি পার্ট 1টা সেকশন 1টাকে আমরা দেখতে চাই, তাহলে 4 নাম্বার ক্লাসটাকে আবার একটু রিভিউ করে নিতে পারেন। ওখানেও লিসেনিং নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সেকশন 2 নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা সেকশনগুলোকে নিয়ে আলাদা করে আলোচনা করব। সেকশন 2 এ এটা একটা মনোলগ, এটা একজন কথা বলে। সেকশন 1 এ আপনারা খেয়াল করেছেন যদি ক্লাসটা রিভিউ করে থাকেন তাহলে সেখানে ডায়ালগ ছিল, কনভারসেশন ছিল, হ্যাঁ, বেসিক কনভারসেশন গুলো নিয়ে ওখানে ফিল ইন দ্য গ্যাপস ছিল। আর সেকশন 2 বা পার্ট 2 লিসেনিং টেস্টে এখানে মনোলগ মানে একজনই কথা বলবে। এটা হচ্ছে প্রথম বিষয়, এটা বুঝবেন। এখানে এমন না যে আরেকজন কারেকশন করে দেবে যে এটা কোন রকমের ক্রস ছিল, ইন্টারোগেশন থাকবে বা কারেকশন করা একটা ভুল বলে আবার সে কারেক্ট করবে, এরকমটা এখানে থাকছে না। ওকে, সো এখানে কারেকশন আসবে না। মনোলগের যে জায়গাটা আপনার একজনই কথা বলবে, জেনারেল কোনো সোশ্যাল কনটেক্সটে, এডুকেশনাল কনটেক্সটে অথবা ট্যুরিজম নিয়ে অথবা হোটেলে কোনো রকমের ফ্যাসিলিটিসকে এক্সপ্লেইন করবে, হ্যাঁ, গাইডলাইন, কোথাও ট্যুরে গিয়েছেন সেই ট্যুরে আপনার পুরো গাইডলাইনটা কেমন হবে, ম্যাপিংগুলো কেমন হবে, সেগুলো এইরকম ধরনের ডিসকাশন এখানে না, এখানে মনোলগ, এখানে প্রেজেন্টেশন বা আপনাকে গাইড করবে। সো এই হচ্ছে আমাদের সেকশন 2 এর বেসিক আলোচনা। এখানে কোয়েশ্চেন টাইপগুলো ম্যাপ লেভেলিং, মাল্টিপল চয়েস, এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকে। সেন্টেন্স কমপ্লিশন আমরা দেখতে পাবো, হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিশনটা আপনারা এখানে পাবেন। সো the audio is heard only once, এটা তো জানেন লিসেনিং টেস্টে একবারই আপনি শুনতে পাচ্ছেন, এটা কখনো রিপিট হবে না। এটা মাথায় তো রাখতেই হবে যারা এক্সাম দিচ্ছেন বা দিবেন। সো এটার ম্যাট্রিক্সটা যদি আমরা একটু আবারও বলে নেই, এটা 3 থেকে 4 মিনিটের একটা অডিও আপনি পাবেন এবং একজনই একজন স্পিকার কথা বলবে, এটাকে মনোলগ বলে। 10টা কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 11 থেকে 20, এটাই হচ্ছে আপনার সেকশন 2 এ। হ্যাঁ, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মার্কস 1 মার্কস করে। স্পেলিং মিস্টেক হলেও সেটা 0 হয়ে যাবে। তাহলে ম্যাপ ডায়াগ্রাম লেভেলিং এর ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে আইডেন্টিফাই করতে হয় লোকেশন, একটা ম্যাপের মধ্যে আপনাকে লোকেশন আইডেন্টিফাই করতে হয়। তো সেটা একটা আমরা দেখবো, আলোচনা হবে প্রত্যেকটা বিষয় নিয়ে। মাল্টিপল চয়েস, চুজিং 1 or 2 কারেক্ট অপশনস এখানে দেয়া থাকতে পারে, 4টা অপশন, যে এখানকার কোনটা নিচে দুটো এই কনটেক্সটের ডিফারেন্ট একটা কনটেক্সটের সাথে রিলেট করে আপনাকে চুজ করতে হবে লিস্ট থেকে। ওকে, টেবিল কমপ্লিশন, যেখানে আপনাকে গ্যাপ ফিল করতে হতে পারে ওয়ার্ড দিয়ে, নাম্বার দিয়ে, একটা টেবিল দেয়া থাকবে, সেখানে কিছু গ্যাপ থাকবে, সেরকম কোয়েশ্চেন টাইপ আসতে পারে। ম্যাচিং এর কোয়েশ্চেন আসতে পারে, যে কানেক্টিং আইটেম ফ্রম রেকর্ডিং টু আ সেট অফ অপশনস, শর্ট কোয়েশ্চেন আনসারও এখানে থাকে। তো এইগুলো টাইপ আপনার সেকশন 2 এ আপনি পেতে যাচ্ছেন বা পাবেন। সেকশন 2 এর আরো যদি আমরা এখানে দেখি কিভাবে এখানে আমাকে কি ফোকাস করতে হবে, আমাকে বুঝতে হবে কনটেক্সটটা কি এবং স্পিকার কি বলতে চাচ্ছে, এই ব্যাপারটা আপনাকে এটার উপরে বেস করেই আপনার এখানে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। একটা গাইড এখানে আপনাকে ডিসক্রাইব করছে, অথবা রিসেপশনিস্ট অথবা একজন অর্গানাইজার, সেটা আপনার তার যেই প্রোগ্রাম নিয়ে কথা বলবে। ওকে, সো এটা নন একাডেমিক, এটা কোনো একাডেমিক লেকচার হবে না। একাডেমিক লেকচারটা হয় সেকশন 4 এ। সো এটা নন একাডেমিক, ট্যুর অফ রেনোভেটেড পার্ক হতে পারে, ইনস্ট্রাকশন ফর এ চ্যারিটি রান, ইন্ট্রোডাকশন টু এ নিউ জিম। এই টপিকগুলো আপনাদের লিসেনিং কোয়েশ্চেন থেকেই আমি নিয়ে এসেছি যে আপনাদেরকে বোঝানোর জন্য। এইটাতে চ্যালেঞ্জটা কি, এটা চ্যালেঞ্জটা হচ্ছে এখানে কোনো সেকেন্ড ভয়েস নাই, ওটাকে আরো ডিসকাস করার মতো একটা সিচুয়েশন তৈরি হয় না যেটা সেকশন 1 এ থাকে। ওকে, যে ওটাকে ক্ল্যারিফাই করবে প্রশ্ন করে।
সো ইউ মাস্ট ফলো ওয়ান কন্টিনিউয়াস স্ট্রিম অফ স্পিচ। এবং ধরেন একজন ট্যুর গাইড ডেসক্রাইব করছে একটা মিউজিয়ামের, ম্যানেজার এক্সপ্লেইন করছে নিউ জিম রুলস এর, অথবা চ্যারিটি অর্গানাইজার এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে একটা রেস হবে, আর রেডিও হোস্ট টকিং অ্যাবাউট আর লোকাল ফেস্টিভ্যাল, এরকম ভাবে বিষয়গুলো থাকে। আচ্ছা, এখানে কিছু জিনিস, কিছু সাইন পোস্টিং আমাকে, মানে এটা টেকনিক লিখেছে এই জন্য যে এইগুলো সাউন্ড যখন আমি শুনবো বা এই ধরনের ফ্রেজ গুলো যখন বলবে তার মানে কি বোঝাচ্ছে এটা আমাকে একটু জেনে রাখতে হবে। যখন আপনার এরকম ধরনের ফ্রেজ বলে মুভিং অন টু দ্য ক্যান্টিন ফ্যাসিলিটিস, মানে এরপর থেকে যেই কথাটা বলছিল, যেই পয়েন্ট নিয়ে আলোচনা করছিল, তারপর আরেকটা ফ্যাসিলিটিস নিয়ে কথা বলছে, মানে নেক্সট চলে গেল, মানে কোয়েশ্চেনে আপনি ফলো করছেন, নেক্সট কোয়েশ্চেনে চলে গেল। So unlike the old system, the new one requires, মানে কন্ট্রাস্ট করছে এখানে, মানে আপনার আগে যে কথাটা বলছিল তার তার থেকে এটা ডিফারেন্ট হচ্ছে, এই যে আনলাইক কথাটা বললো, তাহলে আপনি গাইডলাইনটা পাবেন। ফর ইনস্ট্যান্স যখন বলছে তখন সেখানে এক্সাম্পলিফিকেশনের ব্যাপারটা আসে, অন টিউসডে উই হ্যাভ, এরকম ভাবে। ফাইনালি মানে আর নেক্সট রিগার্ডিং দ্য মেম্বারশিপ ফিজ, ওকে। In section 2, the speaker will often trick you by correcting themselves. হ্যাঁ, এখানে আরেকজন কোয়েশ্চেন করে কারেক্ট করবে না, সে যে একটা ট্রিক করে মাঝে মাঝে সে নিজেই বলতে গিয়ে তারপরে সে আবার এটাকে নিজে অটো কারেক্ট করে ফেলে। হ্যাঁ, তো এইখানে একটু তাকে শুনতে হবে প্রথম বলাটার সাথে আবার সে এটাকে কনফার্ম করছে কিনা। আরেকজন স্পিকার কিন্তু ওটাকে কনফার্ম করবে না। ওকে, এটা একটা জায়গা। যেমন ধরেন এখানে একটা স্ক্রিপ্ট আমি এখানে রেখেছি আপনাদের সামনে। The library opens at 9 a.m. Oh wait, let me check. Oh sorry, that's a weekend schedule. On weekdays we actually open at 10 a.m. তাহলে আপনার কোয়েশ্চেনে দেয়া থাকবে যে এখানে what time does the library open on Monday? মানডে বলেছে, মানডে মানে কি? এখানে খেয়াল করেন উইকেন্ড, উইকেন্ড হচ্ছে সানডে, উইকেন্ড আমাদের যেমন ফ্রাইডে স্যাটারডে। সো এখানে বলছে অ্যাকচুয়ালি ওপেন অ্যাট 10 a.m. অন উইকডেজ। উইকডেজ মানে হচ্ছে যেই কর্মদিবসগুলোকে বলা হচ্ছে উইকডেজ, আর উইকেন্ড মানে হচ্ছে বন্ধের দিন। ওকে, উইকেন্ড অ্যান্ড উইকডেজ। তাহলে আপনাকে প্রশ্ন করেছে হোয়াট টাইম ডাজ দ্য লাইব্রেরি ওপেন অন মানডে, তাহলে এখানে কথাটা বলেন ও শুরু করেছে কিন্তু 9 a.m. দিয়ে, রাইট, 9 a.m. দিয়ে শুরু করেছে, সেখানে আবার সে বলেছে লেট মি চেক, সরি দ্যাটস দ্য উইকেন্ড শিডিউল, on weekdays we actually open at 10 a.m. so answer would be 10 a.m. বুঝতে পেরেছেন? এইভাবে কিছু কিছু জায়গায় আপনাকে খেয়াল করতে হবে, এটা আসতে পারে। এখন আমরা একটা ম্যাপ দিয়ে যদি আমাদের কিছু কিছু জিনিস তো আসবেই, আমাদের ম্যাপিং এর ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। তো আপনি যখন ম্যাপ বা কোনো কিছু পাচ্ছেন তাহলে আপনাকে সবার আগে আপনার এন্ট্রেন্সটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যত কিছু যতবারই বলুক, যেখানে এ নাম্বার কোয়েশ্চেন, বি নাম্বার কোয়েশ্চেন, সি নাম্বার কোয়েশ্চেন, সব সময় খেয়াল রাখবেন যে ও আপনি স্টুডেন্টরা যেটা ভুল করে ওই কথার সাথে চলে যায় এখানে একটা অ্যান্সার পেয়ে যায়, তারপর এখানেই মানে ক্যান্ডিডেটরা এখানে থেকে যায়, তারপর যখন আবার লেফট রাইট বলে ও এদিক থেকে মুভ করা শুরু করে। কিন্তু আপনাকে কিন্তু বারবার এন্ট্রেন্স থেকেই আপনাকে লোকেশনটা বের করে নিতে হবে। তো এটা একটা কিন্তু ট্রিকের বিষয়, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমি এটা আপনাকে লিখে দিয়েছি, ফাইন্ড দ্য ইউ আর হিয়ার, মানে এন্ট্রেন্সটা আপনি খুঁজে বের করেন, ওই অ্যারোটা বের, মানে ওখান থেকেই পরের কোয়েশ্চেনটাও আপনাকে ওখান থেকে অ্যাসেস করতে হবে। তাহলে আপনার আর এটা ট্রিক করাটা আপনি ফিক্স করে ফেলতে পারবেন, আপনাকে যেই জায়গায় ট্রিক করবে সেই জায়গায় ফিক্স করতে পারবেন। এই কি বিষয়গুলো আমাকে দেখতে হবে। সো নেভার স্টার্ট লিসেনিং উইদাউট লোকেটিং দ্য স্টার্টিং পয়েন্ট, কখনোই না। আপনি মনে করেন আপনি বললেন যে শুরুটা তো আমি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছি, প্রত্যেকটা ডিরেকশন আপনার লোকেশনটা স্টার্টিং পয়েন্ট থেকে আপনাকে শুরু করতে হবে, ঠিক আছে? তো এটা একটা জিনিস, সেটা মাথায় খুব ভালোভাবে রাখতে হবে এবং আপনাকে আমি সামনে দেখাবো কিভাবে কি করতে হবে। The directions will always flow from there. Essential directional vocabulary. Students often fail because they don't know the precise meaning of location words. তাহলে ওগুলো একটু আমরা দেখে নেই। যেমন বলছে top or bottom, usually referred to as north or south. এই যে আমাদের যে ম্যাপটা থাকে সামনে আপনি দেখবেন কম্পাসে, সো এটা হচ্ছে টপ আর হচ্ছে বটম, টপ। ওকে, অ্যাডজয়নিং যদি বলেন অ্যাডজেসেন্ট, অ্যাডজয়নিং মানে এর সাথে, নেক্সট টু। অপোজিট অর ফেসিং যদি বলেন, যেমন আমাকে ফেস করে যদি আপনি দাঁড়ান, আমাকে ফেস করে দাঁড়ালে কি হবে, আমার মুখোমুখি দাঁড়াতে হবে, মানে আমার অপোজিটে আপনাকে দাঁড়াতে হবে।
তাই তো? সো এই জায়গাটা অপোজিট অথবা ফেসিং মানে হচ্ছে অ্যাক্রস দ্য পাথ, এপার ওপার এরকম। ইন্টারসেকশন অর জাংশন, যেখানে রোড ক্রস করে, 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, এই জায়গাগুলো, এগুলোকে জাংশন বলে অর ইন্টারসেকশন বলে। ফোর্ক ইন দ্য রোড, এটা খুব, এটা আসবে আজকেও আমি অডিওর মধ্যে রেখেছি। ফোর্ক ইন দ্য রোড, ফোর্ক মানে কি, কাঁটা চামচের মতো, হ্যাঁ, যখন একটা জায়গা এরকম যখন ভাগ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, তখন ওই জায়গাটা আপনার ফোর্ক ইন দ্য রোড। এই যে ফোর্ক ইন দ্য রোড মানে হচ্ছে বেঁকে গেছে, দুই দিকে দুটো পথ গেছে বেঁকে, এরকম একটা আপনাকে মাথায় রাখতে হবে, ডান দিকে গেল নাকি বাম দিকে গেল, এই ব্যাপার। ফোর্ক ইন দ্য রোড, ওয়ে দ্য পাথ স্প্লিটস ইনটু টু, মানে ওয়াই শেপ, বুঝতে পেরেছেন, যে এদিকে একটা রাস্তা চলে গেল, এদিকে একটা রাস্তা চলে গেল, তখন যেখানে ফোর্ক হয়েছে তারপরে বলবে যে রাইট সাইড অথবা লেফট সাইড, এটা খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছেন, ওয়াই শেপ। সো cul-de-sac or dead end, হ্যাঁ, এই শব্দটাও আসতে পারে, cul-de-sac। সো যেখানে শেষ হয়ে গেছে, মানে আর কোনো রাস্তা এর পরে নেই, শেষ হয়ে গেছে, প্রাচীর দেয়া বা দেয়া, এখানে আর যেতে যেতে আর কোনো রাস্তা পাবেন না, সেই রকম। আর রোড উইথ নো এক্সিট। উইন্ডিং অর বেন্ড, যেখানে কার্ভ হয়ে গেছে, নট স্ট্রেইট, হ্যাঁ, একটা যেমন বেঁকে গেছে এরকম একটা। আর রোড উইথ মেনি কার্ভস, আরো 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 হয়ে গেছে, আরো অনেকগুলো কার্ভে চলে যাচ্ছে, অনেকগুলো এইরকম ভাবে দেখেন, এইভাবে 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 চলে যেতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে কার্ভস এর ব্যাপার। হলো তাহলে, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কিছু কিছু ওয়ার্ড যেগুলো জানা থাকলে আপনার জন্য বিষয়টা ইন অ্যান অ্যাডভান্স বোঝা সহজ হয়ে যাবে। ওকে, ফাইন। তারপরে আমরা একটু দেখি আরেকটু ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ তো বোঝেন, এই একটা যদি ঘড়ি, সেটা ক্লকওয়াইজ আপনার এভাবে 1 2, তাহলে ক্লকওয়াইজ এই দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে যাবে, এই দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা একটা সার্কুলার মুভমেন্টের ক্ষেত্রে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। ইন দ্য কর্নার, ইনসাইড আ রুম, একটা কর্নারের দিকে, হ্যাঁ। আবার যদি মনে করেন আমরা নর্থ ইস্ট কর্নার দেখবো সামনে, অন দ্য কর্নার যদি বলে তাহলে আউটসাইড, আর ইন দ্য কর্নার হচ্ছে ইনসাইড, অন দ্য কর্নার হচ্ছে আউটসাইড। অ্যাট আ জাংশন অফ টু রোডস, রানস অ্যালংসাইড, মানে এ পাশে একটা রোড, তার পাশাপাশি ধরে আপনি যাচ্ছেন, এরকম। দ্য রোড রানস অ্যালংসাইড দ্য রিভার, হ্যাঁ, এই পাশে নদী আছে, তার সাথে আপনি এই ধরে যাচ্ছেন, এরকম। টার্ন অফ, লিভ দ্য মেইন রোড, হ্যাঁ, টার্ন অফ মানে শুধু লাইটের ক্ষেত্রেই না, কিন্তু আপনাকে যখন মেইন রোড থেকে আপনি বাইপাস রোডে চলে আসলেন, তখন সেটা এই টার্ন অফ মানে হচ্ছে মেইন রোড থেকে অন্যদিকে চলে গেছে। ইমিডিয়েটলি, রাইট নাও, ডোন্ট ওয়াক ফার, ইমিডিয়েটলি মানে ওইখানেই থাকতে হবে, হ্যাঁ, সেই বিষয়টা আমরা খেয়াল করব। এরপরে দেখেন যে আমাদের এখানে আপনাকে ফিজিক্যালি এখানে ইউ হ্যাভ টু পুট ইউর পেন অন দ্য স্টার্ট পয়েন্ট, বা চোখটা বলেন স্টার্ট পয়েন্টে, অ্যান্ড মুভ ইট অ্যাজ ইউ লিসেন। ওখান থেকে স্টার্ট পয়েন্ট থেকে বারবার আপনাকে মুভ করতে হবে। কেন? If you just look with your eyes, you will get lost when they say turn left. Is it their left or your left? এই জায়গাটা আপনার এলোমেলো হয়ে যাবে। এই জন্য আপনি হাত ধরে বা কলম ধরে স্ক্রিনে, যেহেতু সিরিয়ালস, আপনাকে এভাবে দেখে একটু কোনো কিছু মাধ্যম নেবেন, আপনি স্ক্রিনের উপরে একটু ফিজিক্যালি বলেন, কলম, পেন্সিল, ফিঙ্গার টিপস, যে কোনোভাবে হয়, আপনি চোখ দিয়ে শুধু হলেই কিন্তু আপনি আবার একটু পাজল হয়ে যেতে পারেন, এটা ব্যাপারে একটু কশাস থাকবেন। ইফ ইউ ট্রেস দ্য প্যাথ, লেফট বিকামস অবভিয়াস। যদি আপনি পথ ধরে যেতে থাকেন, তখন লেফটটাও আপনি সব বুঝতেই পারেন, মনে এইভাবে যাচ্ছেন, তাহলে লেফট যদি বলে তখন এইদিকে, রাইট বললে এইদিকে, না হলে কিন্তু চোখ দিয়ে মেলালে ওর লেফট, আপনার লেফট প্যাচ লেগে যাবে ব্রেইনে। সো ড্র দিস প্যাথ অন এ ব্ল্যাঙ্ক পেপার। এখন আপনারা এই কাজটা করবেন। আমি যে সিচুয়েশন, আপনাদের সামনে যদি খাতা কলম থাকে, তাহলে আপনারা এখানে একটু ড্র করবেন। আমি আপনাদের টেক্সটটা বলছি, তাহলে কি টেক্সট হচ্ছে, ইমাজিন ইউ আর অ্যাট দ্য মেইন এন্ট্রান্স। হ্যাঁ, আপনারা ইমাজিন করেন আপনারা মেইন এন্ট্রান্সে চলে গেছেন, ওকে। তারপরে আপনি কি করবেন, তারপরে গো স্ট্রেট অ্যাহেড, তার আগে পড়ে দেই, গো স্ট্রেট অ্যাহেড, এঁকে ফেলেন। আপনার সাথে আমার বিয়েটা মিলছে কিনা আমরা দেখব। গো স্ট্রেট অ্যাহেড, ইউ উইল পাস আ ফাউন্টেন, একটা ঝর্ণা পাস করবেন, অন ইয়োর রাইট, আপনার ডান পাশে একটা ঝর্ণা আছে।
keep going until the path bends sharp left. Just around the bend, strictly on your right side is a rose garden. আপনাকে ছবিতে এঁকে দেখাবেন রোজ গার্ডেনটা কোথায়, ছবি আঁকেন। ওকে, আবারও পড়ে দিচ্ছি আপনাদের জন্য, খাতা কলম নিয়ে আপনারা এটা আঁকবেন এবং ছবি তুলে আমাকে পাঠাবেন। ইমাজিন ইউ আর অ্যাট দ্য মেইন এন্ট্রান্স, আপনি মেইন এন্ট্রান্সে আছেন। ওকে, এঁকে ফেলেন মেইন এন্ট্রান্স, গো স্ট্রেট অ্যাহেড, যান। You will pass a fountain on your right. Keep going until the path bends sharp left. Just around that bend, strictly on your right side is a rose garden. ওকে, এখন আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। তাহলে প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে ইমাজিন ইউ আর অ্যাট দ্য মেইন এন্ট্রান্স। ওকে, তাহলে মেইন এন্ট্রান্স, ধরেন আমি এখানে একটা মেইন এন্ট্রান্স আমি করলাম, তাহলে এটা কি হচ্ছে? এটা আমার মেইন এন্ট্রান্স। ওকে, এরপরে কি বলছে? গো স্ট্রেট অ্যাহেড, গো স্ট্রেট অ্যাহেড। তাহলে আমরা এখন স্ট্রেট যাই, চলেন এইভাবে আমরা স্ট্রেট চলে গেলাম। হ্যাঁ, গো স্ট্রেট অ্যাহেড বলেছে। ইউ উইল পাস আ ফাউন্টেন অন ইউর রাইট, তাহলে আপনার রাইটে আপনি কি পাচ্ছেন? আপনার রাইটে আপনি পাচ্ছেন একটা ফাউন্টেন, তার মানে এই পাশে ডান পাশে আপনি একটা পাচ্ছেন ফাউন্টেন। এখানে হয়ে গেল আপনার ফাউন্টেন, ঠিক আছে? এবার আপনাকে কি বলছে? ইউ উইল পাস আ ফাউন্টেন অন ইউর রাইট, কিপ গোয়িং আনটিল, এবার আপনি আরো সামনে যেতে হবে, যেতে যেতে, হ্যাঁ আপনি যেতে থাকেন, কিপ গোয়িং, রাইট। ওকে, আমরা তাহলে কিপ গোয়িং হয়ে গেল আনটিল দ্য পাথ বেন্ডস লেফট। এই দেখেন, এরপরে পাথটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেই, তাহলে আপনার দেখতে একটু সুবিধা হবে। এবার দেখেন কি হচ্ছে? bend left, right. So keep going until the path bends sharp left. এবার বলতেছে just around the bend, মানে হচ্ছে আপনার এই যে এই বেন্ডের এই জায়গাটাতে, তারপরে এখানে বলছে just around the bend on your right side is the rose garden. on your right side, তাহলে রাইট সাইডটা কোন দিকে যাচ্ছে? রাইট সাইড হচ্ছে আপনার যেতে যাচ্ছেন, বাম দিকে যে গিয়েছেন, তাহলে এই জায়গায় হচ্ছে আপনার রোজ গার্ডেন, ঠিক আছে? তো এই জায়গাটা রাইট সাইডে হচ্ছে আমার কি? রোজ গার্ডেন। ব্যাস, তাহলে আপনারা বিষয়টাকে মেলাতে পেরেছেন কিনা? ওকে, এই হচ্ছে আমাদের আলোচনা। তাহলে এবার আবার একটু আপনাকে দেখাই, তাহলে কি বলেছিল? ইমাজিন ইউ আর অ্যাট দ্য মেইন এন্ট্রান্স, আমরা মেইন এন্ট্রান্সে ইমাজিন করে দেখেন। এরপরে বলেছে গো স্ট্রেট, আমরা সোজা চলে গিয়েছি। এরপরে আপনি দেখেন এখানে বলেছে ইউ উইল পাস আ ফাউন্টেন অন ইউর রাইট, তাহলে ডান পাশে যেতে যেতে আমি আরেকটা ঝর্ণা পড়বে। তারপরে আমাকে এখানে বলছে কিপ গোয়িং আনটিল দ্য পাথ বেন্ডস শার্প লেফট, আমাকে যেতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত একটা বাম রাস্তা না, শার্প বামে একটা টার্ন না পাচ্ছি। হ্যাঁ, শার্প যখন একটা লেফট টার্ন পাচ্ছি, জাস্ট অ্যারাউন্ড দ্য বেন্ড, জাস্ট অ্যারাউন্ড দ্যাট বেন্ড, এই বেন্ডটা যে হয়েছে না, এই বেন্ডের কাছে আমার কি হচ্ছে? তার ঠিক স্ট্রিক্টলি অন ইউর রাইট সাইড ইজ দ্য রোজ গার্ডেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা একটা ডিরেকশন। এবার চলেন আমরা সামনে আরেকটু যাই। সো কমপ্লেক্স ম্যাপ, সিনারিওস অ্যান্ড লেভেলিং বিল্ডিংস কিভাবে আমরা এই করব? স্ট্রিট ম্যাপ শোজ রোড অ্যান্ড বিল্ডিংস। স্ট্রিট ম্যাপের ক্ষেত্রে কি হবে? আপনাকে এখানে রোড দেখাবে, যেটা আমরা গুগল ম্যাপে দেখে থাকি, তাই না? রোডগুলো দেখায়, বিল্ডিং আমরা কিছু পাই। ফোকাস অন স্ট্রিট নেমস। আর ফ্লোর প্ল্যান, আপনারা যখন দেখবেন বিল্ডিং কেউ করছে, তার যে ফ্লোর প্ল্যান থাকে সেটা কিভাবে? শোজ রুম ইনসাইড আ বিল্ডিং। ফোকাস অন এন্টারিং, করিডর, ফোয়ার কোথায় আছে, হ্যাঁ,
সো এটা নিয়ে থাকে। ফ্লোর প্ল্যান যদি এরকম থাকবে, এগুলো বোঝায়। সাইট প্ল্যানে কি দেখাবে? শোজ আ লেআউট অফ এ পার্ক অর ফ্যাসিলিটি, ফোকাস অন ল্যান্ডমার্কস, কোথায় ট্রিজ আছে, কোথায় ব্রিজ আছে, কোথায় পন্ডস আছে। তাহলে দেখেন এখানে ম্যাপেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে। স্ট্রিট ম্যাপে কি দেখাবে, ফ্লোর প্ল্যানে কি দেখতে পাবেন, সাইট প্ল্যানে আপনি কি দেখতে পাবেন, তো এই বিষয়টাও আমাদের জানতে হবে। সো একটু খেয়াল করেন, দ্য প্রি রিড উইন্ডো, ইউ হ্যাভ 30 সেকেন্ডস বিফোর পার্ট 2 স্টার্টস। সো ওই সময়টা কিন্তু রিল্যাক্স করবেন না। কি করবেন? আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করতে হবে। আপনাকে যে 30 সেকেন্ড পাচ্ছেন শুরু করার, সেকশন 1 শেষ হয়ে ইউ উইল বি গেটিং 30 সেকেন্ডস টু চেক ইউর অ্যান্সার। এরপরে শুরু হবে সেকশন 2। এই সময়টা আপনি সেকশন 2 এর কোয়েশ্চেন গুলো, কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করে ফেলবেন। অপশন গুলো কিন্তু দেখতে পারবেন, অপশন দেখতে যাবেন না কাইন্ডলি। কখনো যদি মাল্টিপল চয়েস বা অপশন থাকে, এই অপশন দেখার দরকার নেই। আপনার লিসেনিং এর সময় শুধু প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নটাকে, কিওয়ার্ডস গুলোকে আন্ডারলাইন করতে হবে। ওকে, স্টেপ 1 আপনার ধাপগুলো লিখে দিয়েছি। রিড দ্য স্পেসিফিক লেভেল গিভেন, যেমন ধরেন টিকিট অফিস, ক্যাফে, এগুলোকে আপনি আন্ডারলাইন করেন। ওকে, এটা পড়েন। আইডেন্টিফাই দ্য আনলেভেলড ল্যান্ডমার্কস, যেমন ধরেন সার্কুলার পন্ড, ডাবল ডোরস, এই ব্যাপারগুলোকে আন্ডারলাইন করছেন, আইডেন্টিফাই করবেন। স্টেপ 3 প্রেডিক্ট দ্য রুট। আপনাকে ইন অ্যান অ্যাডভান্স একটু বলতে শুরু করার আগে একটু ইমাজিন করতে হবে, একটু রুটটাকে চেষ্টা করতে হবে ব্রেইনে। আপনি একটু, যখন সে বলা শুরু করবে, আপনি যে আগে ব্রেইনে এফোর্ট দিয়েছেন ওটা কিন্তু আপনার কারেকশন হয়ে যাবে। আপনি যেভাবে চিন্তা করছিলেন এটা কিন্তু খুব ভালো কাজ করে। ইফ দ্য নাম্বারস আর 11, 12, 13, দ্য স্পিকার উইল লাইটলি মুভ ইন দ্যাট অর্ডার, একইভাবে কিন্তু যাবে। এবার দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অবশ্যই ম্যাপে দেয়াই থাকে, যদি দেয়া না থাকে আপনি এটাকে ড্র করে ফেলবেন। আপনি যখনই কোয়েশ্চেনে আপনি এটা ড্র করে ফেলবেন, আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ দিবে, আপনি অবশ্যই সেটা নর্থ সাউথ, যে কোনো ম্যাপ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে এই যে ব্যাপারটা। আর এই যে এখানে যে কর্নারটা, এই যে নর্থ এবং ইস্টের এই কর্নারটাকে বলা হয় নর্থ ইস্ট কর্নার। ওকে, এটাকে বলা হবে সাউথ ইস্ট কর্নার, এটাকে বলা হবে, এটা কি লিখছি, এটাকে বলা হবে সাউথ ওয়েস্ট কর্নার, আর এটাকে বলা হবে নর্থ ওয়েস্ট কর্নার। বুঝতে পেরেছেন? তো এই বিষয়টা আপনাকে ম্যাপ করে নিতে হবে। এটা একবারে এখনই শিখে নিতে হবে। এটা পরীক্ষার হলে কোন দিকে নর্থ, কোন দিকে, এটা বের করা যাবে না। এটা বারবার করে প্র্যাকটিস করে এটা আয়ত্ত করে ফেলতে হবে। এই যে কোনো ম্যাপ দেখেন, আপনি বাংলাদেশে ম্যাপ দেখেন, ওয়ার্ল্ড ম্যাপ দেখেন, তাহলে আপনার উপরের দিকটা সবসময় নর্থটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? সো এই যে এই জায়গাটা নর্থ ইস্ট কর্নার, এই জায়গাটা নর্থ ওয়েস্ট কর্নার, এই জায়গাটা সাউথ ওয়েস্ট কর্নার, এই জায়গাটা সাউথ ইস্ট কর্নার। মানে নামগুলো হয় এই যে নর্থ আর সাউথ পোলের ভিত্তিতে। দেখেন এখানে কিন্তু ইস্ট নর্থ কর্নার হবে না, কারণ কি, এটা হচ্ছে নর্থ আর সাউথ পোল। এই পোল দেখেন নামটা কি হচ্ছে নর্থ ইস্ট, এটার নাম কি হচ্ছে নর্থ ওয়েস্ট, এটার নাম কি হচ্ছে সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ হবে না। আর এটার নাম কি হচ্ছে সাউথ ইস্ট। বুঝতে পেরেছেন? তাহলে এই যে পোল ধরে আমাদের নামকরণগুলো হচ্ছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। ড্র আ বিগ নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, অ্যান্টি ক্লক সবসময় মনে, যেভাবে মনে থাকে আপনার মাথায় গেঁথে রাখেন, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। হ্যাঁ, এটা ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ কি হবে নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট। হ্যাঁ, বা আপনি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ডানে যাবে ইস্ট, বামে যাবে ওয়েস্ট, এভাবে নিজেকে যেভাবে আপনার মনে রাখা যায়, এটা একদম যেন স্মৃতিপটে ভাসে সবসময়। ম্যাপ করার সময় এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। কর্নারগুলোকে কি নাম হচ্ছে সেটা আপনি জানতে হবে, ও যখন বলবে বলাটা যেন শুনে বুঝতে পারেন। ঠিক আছে? সো স্ক্রিপ্টের যে ট্রিকটা থাকে, টু দি ইস্ট অফ দ্য মেইন বিল্ডিং ইউ উইল ফাইন্ড দ্য কার পার্ক। দেখেন, টু দি ইস্ট অফ দ্য মেইন বিল্ডিং, দ্য মেইন বিল্ডিং এর ইস্ট কোন দিকে আপনাকে তো সেটা বের করতে হবে, রাইট? তো আপনি অবশ্যই আপনাকে ডান দিকে তাকাতে হবে। ইস্ট যদি বলে তাহলে ডান দিকে, ওয়েস্ট যদি বলে তাহলে বাম দিকে। ঠিক আছে? তো এটা খেয়াল রাখতে হবে। ও কিন্তু আপনাকে রাইট লেফট অনেক সময় না বলে আপনাকে যদি ইস্ট সাইড বলে, তাহলে ইস্ট সাইড হচ্ছে বিল্ডিং এর রাইট, ইস্ট মানে হচ্ছে বিল্ডিং এর ডান পাশে, ওয়েস্ট হচ্ছে বাম পাশে। এই ব্যাপারটা একটু খেয়াল করার আছে। ওকে, তাহলে আমরা এবার একটু দেখি ম্যাপের কর্নারটা আরেকটু ভালো করে, যাদের কাছে মনে হয় কঠিন, কারণ আমাদের একটু টেন্ডেন্সি থাকে যে বিষয়টাকে
অনেক কঠিন, এটা তো বুঝতে পারতেছিলাম, মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, এই জন্য বারবার রিপিট স্লাইড করেছি যে আরেকভাবে দেখেন। তাহলে এখানে একেবারে গ্রাফের মতো করে এঁকে যে এভাবে কর্নার করে দেখালাম সেটা না, আপনি বুঝতেই পারবেন যে এই যে জায়গাটা আমি কি বললাম, এই যে পোল, এই পোলের অনুযায়ী নাম নর্থ ইস্ট কর্নার, এই পাশে ইস্ট আর এই পাশে নর্থ, তাহলে নাম হচ্ছে পোল অনুযায়ী নর্থ ইস্ট কর্নার। ডান পাশে হচ্ছে ইস্ট, আর এটা উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ। আপনি খেয়াল করবেন বাংলাদেশের ম্যাপে নর্থ সাইডে কি আছে, ওইদিকে দেখবেন দিনাজপুর, ঠাকুরগাঁ, ওইদিকে রংপুর আপনি পাবেন উপরের দিকে। হ্যাঁ, আবার আপনি সাউথ দক্ষিণবঙ্গে আপনি পাবেন চট্টগ্রাম, এই দিকটা পাবেন নিচের দিকে, বঙ্গোপসাগর এদিকে থাকবে সাউথ, তাই না? সো এইটা খেয়াল রাখবেন। তাহলে এটার কর্নারের নাম হচ্ছে সাউথ ইস্ট কর্নার, আর এটার কর্নারের নাম এই পাশে হচ্ছে, বাম পাশে হচ্ছে ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট কর্নার, আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। ঠিক আছে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের। তাহলে ম্যাপের জন্য সবসময় বলে রাখছি, এটা কোয়েশ্চেনে দেয়া থাকে, যদি না দেয়া থাকে আপনি সবার আগে এটা করে ফেলবেন, আপনার একটা শ্যাডো একটা ইমেজ থাকবে সবসময়, যে ম্যাপিং এর কোনো কিছু হলেই আমাকে এই বিষয়টা ভিজুয়ালাইজ করতে পারতে হবে। ওকে, for question that require you to write an answer, such as in note, table or diagram completion, you must check the instruction. কয়টা ওয়ার্ড বলে, হ্যাঁ, not more than one word, not more than two words, এগুলো কিন্তু খুব ভালো করে ইনস্ট্রাকশন পড়তে হবে। কোয়েশ্চেন বোঝা, ইনস্ট্রাকশনটা পড়া, এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটাই আপনাকে গাইডলাইন দিবে। অনেক স্টুডেন্টরা এই ইনস্ট্রাকশন পড়ে না, সে তার মতো করে লিখে যায়, কি আছে ওটা সামনে দেখছে, কিন্তু ওখানে যে বলা আছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এটা সে খেয়ালই করে না। সে বাসায় যে প্র্যাকটিস করে ওটাই সে ধরে নেয় যে নট মোর দেন 3 ওয়ার্ডস, সবকিছু নট মোর দেন 3 ওয়ার্ডস হবে না। সো কি দেয়া আছে ইনস্ট্রাকশন সেটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। ওকে, কোয়েশ্চেন বোঝা, বারবার বলছি, কোয়েশ্চেন বোঝা, ইনস্ট্রাকশন ফলো করা আইএলটিএস এর জন্য একেবারে আপনার মূল দায়িত্ব। সো ইউ মাস্ট চেক the instructions to see how many words and numbers you are allowed to use for each answer. In the IELTS listening test, this instruction will typically look something like this: one word and or number এরকম থাকবে। যেমন খেয়াল করেন এখানে বলা আছে যে এখানে একটা ব্রডব্যান্ড প্ল্যানস বলেছে, ফিচার্স বলেছে, সুটেবল ফর কাদের জন্য সুটেবল, কস্টের ওখানে দেয়া আছে। তো এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল করতে হবে যেখানে আপনি কি বলছেন, কি লিখতে হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, যদি ওয়ান ওয়ার্ড থাকে, ইউ ক্যান সি দ্যাট দ্য ইনস্ট্রাকশন ফর দিস পার্টিকুলার টাস্ক সে রাইট ওয়ান ওয়ার্ড and or a number. So other similar tasks might say simply write one word only, which means you cannot write a number. Alternatively, you may see write no more than two words and or a number, which is a bit more complicated because it means you could write একটা ওয়ার্ড লিখতে পারবেন, দুটো ওয়ার্ডও লিখতে পারবেন, একটা নাম্বার লিখতে পারবেন, ওয়ান ওয়ার্ড আর নাম্বার লিখতে পারবেন, টু ওয়ার্ডস অ্যান্ড নাম্বার লিখতে পারবেন অ্যাকর্ডিং দিস ইনস্ট্রাকশন। শেষের যে ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি আপনি লিখতে পারবেন না। So let's look at how specific instructions affect the answers you write. একটু খেয়াল করবেন, using the questions in the example for question 1, you might write the answer families, which would be acceptable because families is one word. However, if you write all families or the family, your answer would be incorrect because you have used more than one word. তাহলে একটু আগে ইনস্ট্রাকশনটা এখানে আমরা যেটা বলেছিলাম সুটেবল ফর, তাহলে এখানে বলেছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। তাহলে এখানে যদি আপনি দা ফ্যামিলিস লিখেন তাহলে ভুল হয়ে যাবে। ওকে, সো মাই ফ্যামিলি লিখলে বা দেয়ার ফ্যামিলি লিখলে তাও ভুল হয়ে যাবে। তাহলে এখানে একটা ওয়ার্ড লিখতে পারবেন আপনি, সেই কথাটা বলার চেষ্টা করছি এখানে। সো ফ্যামিলিজ লিখলেও হবে, কিন্তু অল ফ্যামিলিজ লিখলে ভুল হবে, রাইট? একটা ওয়ার্ড ফ্যামিলিজ, এটা প্লুরাল, ওটা একটা ওয়ার্ড হিসেবে। সো লাইকওয়াইজ ইন কোয়েশ্চেন 2, লেটস ইমাজিন দ্য কারেক্ট অ্যান্সার ইজ 18. ইউ ক্যান রাইট দ্যাট ইন লেটার্স। 18 এ লিখতে পারেন অথবা সংখ্যায় লিখতে পারেন। কিন্তু আইএলটিএস এক্সামে দুটোই অ্যাকসেপ্ট করে, এটা কোনো সমস্যা নাই যে স্যার আমি কি কথায় লিখবো নাকি নাম্বারে লিখবো, যে কোনোভাবে আপনি লিখতে পারেন। যদি নাম্বারের অপশন থাকে ওখানে আপনার ওই পাশেই লিখে দিবে অ্যান্ড অর এ নাম্বার, এভাবে লিখে দিবে। ইউ কুড নট রাইট সামথিং লাইক 18 to 20, তাহলে দুইটা নাম্বার হয়ে গেল, তাহলে হবে না। বিকজ দি ইনস্ট্রাকশন সে ইউ ক্যান ইউজ আ নাম্বার মিনিং ওয়ান নাম্বার, বাট ইউ হ্যাভ ইউজ টু নাম্বারস, এই জন্য ভুল হয়ে যাবে এটা। সো ইউ ক্যান সি দ্যাট
taking a moment to check the instruction is really essential to help you avoid making unnecessary mistakes. যে আপনাকে আপনি দেখছেন বলছে সে যে অল দ্য ফ্যামিলি অর অল দ্য ফ্যামিলিজ আপনি আছে, তো আপনি মনে করলেন যে আমি তো শুনলাম হ্যাঁ এটা অল দ্য ফ্যামিলিজ হবে, কিন্তু ইনস্ট্রাকশন ফলো না করার কারণে আপনি কারেক্ট আনসার লিখেও ভুল হয়ে গেল, কারণ সেখানে বলেছে নট মোর দেন ওয়ান ওয়ার্ড আর আপনি অল দ্য ফ্যামিলিজ আপনি বলেছেন, তাহলে এখানে 3টা ওয়ার্ড হয়ে গেছে, আপনার আনসার ভুল হয়ে গেছে। তো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সো দ্যাট ইজ অল এটার ক্ষেত্রে। এবার আমরা ডিস্ট্রাক্টর একটু আলোচনা করে নেই। ডিস্ট্রাক্টর বলতে কি বোঝাচ্ছে? উই ইউজ টু হ্যাভ কোনো কিছু বলতেছে, মনে করেন একটা নতুন কনস্ট্রাকশন সাইটে বলছে যে উই ইউজ টু হ্যাভ, মানে এটা আগে ছিল এখন নাই। ওকে, সো উই ইউজ টু হ্যাভ, আপনি মনে করেন হ্যাভ মনে করে ফেললেন বা আছে মনে করে করছেন, কিন্তু এটা পাস্ট টেন্স, এটা কিন্তু ডিস্ট্রাক্টর, মানে এটা ছিল এটা এখন দেখাচ্ছে না, এখন কি হচ্ছে তারপরে বলবে। উই আর প্ল্যানিং টু, এটাও একটা ডিস্ট্রাক্টর, যে এটা ভবিষ্যতে কি হবে। হ্যাঁ, সো ডিস্ট্রাক্টর ইজ আস্কিং অ্যাবাউট নাও, তাহলে এখানে আপনার কোয়েশ্চেনটা থাকবে এখন কি আছে, আর এই ভবিষ্যতের বিষয়টা বলবে, অথবা বর্তমানটা দেখাবে ম্যাপে, ভবিষ্যতের কথাটা সে বলছে, তখন আপনাকে বলবে যে 2030-তে এখানে কি করা হবে। সো হাওয়েভার, এই যে হাওয়েভার আমরা জানি এটা অনেকদিন ধরে আমরা শিখছি, বারবার শিখবো, আরো এটা বলতেই থাকবো। হাওয়েভার যখনই আসবে এই জায়গাটা কিন্তু অ্যান্সার যেটা সে বলতে থাকে, কথাটা বলতে থাকে, ওটাকে অল্টার করে ফেলে। দ্য রিয়েল আনসার ইজ ইউজুয়ালি কামিং আফটার দিস ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর পরেই কিন্তু আসে, একটা কথা বলে তারপর হাওয়েভার বলে আসল কথাটা বলে, বা হাওয়েভার বাট এইরকম ভাবে এরপরেই অ্যান্সারটা থাকে। সো সাইন পোস্টিং আরো কিছু দেখেন। ফার্স্টলি to begin with, secondly, afterwards. An example of this, one major advantage, issue, cause, effect, problem. So এইখানে first is a next, let's talk about, I would like to discuss, on the other hand, following this, finally, এই ধরনের সাইন পোস্টিং গুলো থাকে। হ্যাঁ, এরপরে আপনার ম্যাপ যেভাবে গাইড করছে সেটা অনুযায়ী আপনাকে খেয়াল করতে হবে। ওকে, সো দ্য লস অফ প্লেস প্রোটোকল, ইফ ইউ মিস অ্যান অ্যান্সার, স্টুডেন্টরা যেটা করে অ্যান্সার মিস করলে তারপর সে করে যে 15 নম্বরটা কি যেন বললো 15 নম্বরটা, ও সেটা নিয়েই পড়ে থাকে, তার ব্রেন ওখানে হুক হয়ে যায়। সো এইটাতে প্যানিক করা শুরু করে, এবং এই সময় যদি আপনি 3 সেকেন্ড প্যানিক করেন তাহলে আপনি আগামীতে 4 থেকে 3টা কোয়েশ্চেন মিস করতে যাচ্ছেন। সো ইউ ট্রাই টু রিমেম্বার হোয়াট ওয়াজ সেড while the speaker keeps talking. এই সময় আপনি মনে করার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি ওকে শুনতেছেন, আপনি মনে করার চেষ্টা করতেছেন কি বললো। সো এর ফলাফল কি হবে? ইউ মিস দ্য নেক্সট 3 আনসার। আরো বেশিও করতে পারেন, যত বেশি প্যানিক করবেন আপনার কনফিডেন্স লো হয়ে যাবে, আপনি নার্ভাস হয়ে যাবেন যে আমার তো গেল, আমি তো আর 8 পাবো না, তাহলে আবার নেক্সট পরীক্ষা একটা বসতে হবে। পরীক্ষা দিতেই আপনার কাছে মনে হবে যে এবার হলো না, এরপর আরেকটা নেক্সট পরীক্ষা দিব। আর একবার যদি মনের মধ্যে এটা স্থান পেয়ে যায়, তাহলে আপনার বাকি এক্সাম পুরো ডিমোটিভেটেড স্টেটে যাবে, আর হবেই না। যদি 7 পেতেন সেখানে নেমে আসবে 5.5 ওই এক্সামে, শুধু একটু প্যানিক করার কারণে। খুবই ডেঞ্জারাস ব্যাপার, এবং এটাকে খুব আপনাকে কশাস থাকতে হবে। ইউ ইমিডিয়েটলি স্কিপ দ্যাট কোয়েশ্চেন। একটা যে বাদ গেছে, একটা পারছেন না, 2টা পারছেন না, বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। তো আমার তো 35-এ আমার 8 ব্যান্ড স্কোর, আমি 40টার মধ্যে 35টা অ্যান্সার যদি কারেক্ট হয় তাও আমার 8 থাকবে, তার মানে 5টা অ্যান্সার আমার ভুল হওয়ার স্পেস আছে, তো ব্রিদিং স্পেস, কোনো সমস্যা নাই, ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো আপনি যদি 40টাই যদি হয়, তখন একটা যদি আপনার ভুল হয়ে যাচ্ছে, আপনি নিজের চোখেই বুঝতে পারতেছেন, ফিল করতে পারতেছেন, দেখতে পারতেছেন, তখন প্যানিক করা শুরু করে। এই জন্য এক্সপেকটেশন একটু ব্রিদিং স্পেস রাখবেন। আর একটা দুটো যদি এভাবে আপনার স্কিপ হয়ে যায়, হতেই পারে এক্সাম হলে, সো ওটাকে সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে চলে যাবেন, মানে যুদ্ধক্ষেত্রের মতো। আপনার বন্ধু একেবারে আহত হয়ে গেছে, সে গুলি খেয়ে পড়ে আছে, আপনি ওকে রেখে আপনাকে চলে যেতে হবে। আপনি খুব আবেগী হয়ে যদি বন্ধুকে নিয়ে 1-2 মিনিট ওখানে জড়িয়ে ধরে কান্না করতে যান যুদ্ধক্ষেত্রে, তাহলে আপনিও আপনাকে নিয়ে কান্না করার লোক পাবেন না। সো এনিওয়েজ, বিষয়টা হচ্ছে যখনই স্কিপ হয়ে যাবে আপনার, আপনি সেখান থেকে স্কিপ করে যাবেন, মানে আপনার যদি মিস হয়ে যায় তাহলে সেখান থেকে মুভ করতে হবে। দ্যাট কোয়েশ্চেন, মুভ অন পলিসি, সবসময় যে আপনাকে ছেড়ে যাবে তার জন্য আপনার কান্নাকাটি করার দরকার নেই, মুভ অন করতে হবে। সো দ্যাট কোয়েশ্চেন অ্যান্ড ফোকাস on the keyword for the next question, sacrifice one to save the rest.
ওকে, ট্রান্সফারিং অ্যান্সার্স, এটা পেপার বেজের জন্য এটা ছিল, সেটা অনলাইনে এখনো কিছু স্টুডেন্ট পড়াচ্ছি বাইরে যাদের এখনো পেপার বেসটা আছে, তো এই জন্য এটা রেখেছি। সো পার্ট 2 এখানে নেমস গুলো থাকে না যেভাবে পার্ট 1-এ আমরা দেখতে পাই, বাট ইফ দে অ্যাপিয়ার স্পেলিং কাউন্টস, এই স্পেলিং মিস্টেকটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। ওকে, সো রাইট অ্যান্সার ইন অল ক্যাপস, ওকে, নো প্রবলেম, ইট ইজ সেফার ফর হ্যান্ড রাইটিং লেজিবিলিটি। আপনার সিডি বেস আইএলসে এটা নিয়ে কোনো সমস্যাই হবে না, আপনি সেখান থেকে কোয়েশ্চেন থেকে অপশনে ড্র্যাগ ড্রপ করতে পারেন, যেগুলো ওই যে মাল্টিপল অপশন থাকবে। আর এখানে আপনি অল ক্যাপস ইউজ করতে পারেন, আপনি প্রথম লেটার বড় হাতের এভাবে ইউজ করতে পারেন, যে কোনোভাবে আপনি অ্যান্সারটা দিতে পারেন। কিন্তু মনে রাখবেন যদি গ্যাপটা মাঝখানে থাকে, সেন্টেন্সের মাঝখানে যদি এইখানে গ্যাপটা থাকে, তখন এই সেন্টেন্সের মধ্যে ওটা কিন্তু আর ক্যাপিটাল লেটারে শুরু হবে না, ওটা কিন্তু স্মল লেটারে শুরু হবে। তো এগুলো আরো সামনে আমরা আলোচনা করব। আচ্ছা, আজকের বিষয়ে বেশ কিছু জিনিস বোঝার আছে। সো there is only one speaker, যেহেতু এখানে থাকে, there is no back and forth, সামনে পিছনে যাবে না, to give you a break, the information flows continuously, এটা মাথায় রাখবেন। if you zone out for 5 seconds, অনেক সময় আপনারা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যান না, এই যে এখন যে আপনাদেরকে বলছি যে অ্যাক্টিভলি বসে খাতা কলম নিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করেন, তো আপনারা যে অভ্যাস করছেন, নিজেকে যে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন যে একটু চোখটা বন্ধ করে ফেলি, আচ্ছা ঠিক আছে পরে দেখে নিব, এই যে জোন আউট হয়ে যান, আপনারা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যান, এই যে প্র্যাকটিসটা চর্চাটা রাখছেন, এটা কিন্তু আপনাকে এক্সাম হলে না কাফারা দিতে হয়। সো খুবই কশাসলি যখন কিছু করবেন, খুব অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করবেন, একই সাথে অনেকগুলো কাজ করবেন না, এতে হয় কি ব্রেইন পড়া, বিশেষ করে পড়ালেখার বিষয়, আপনি এটাও করছেন আরেকটা কাজও করছেন, তা আপনার ব্রেইন কিন্তু একটা অভ্যস্ততার মধ্যে পড়ে যায়, সে আপনি যখন কোনো কিছু ফোকাস করার চেষ্টা করবেন তখন ব্রেইন আবার আরেকটা অপশনে সে চিন্তা করার চেষ্টা করবে, কারণ ওইভাবেই ওর ব্রেইন ট্রেন হয়েছে। তো এই জন্য সবসময় যা করবেন সেটাকে ফোকাস করে করার চেষ্টা করবেন, তাহলে এই জোন আউট হওয়ার টেন্ডেন্সিটা আপনার থাকবে না। নাহলে এটা কিন্তু 95% স্টুডেন্টের মধ্যে জোন আউট হওয়ার টেন্ডেন্সি থাকে। এখন আপনি কতক্ষণ এটা অ্যাবসেন্ট মাইন্ডে আমরা বুঝতেও পারি না যে আমি আসলেই, এবং ক্লাস করাতে করাতে স্টুডেন্ট দেখা যাচ্ছে সে আছে, সে তাকিয়ে আছে, কিন্তু সে নাই। তো তাকে যখন বলা হয় যে আপনি কোথায় আছেন তো ক্লাসে, তো সে তখন একটু খায়, বিব্রত হয়ে যায়, বা প্রশ্ন করলে কি বললাম, সে আবার ফিরে আসার চেষ্টা করে। তো এই জিনিসটা আমরা বুঝতে পারবো না সচেতনভাবে, এটা আমাকে সচেতনভাবে প্র্যাকটিস করতে হবে রেগুলার। এই জন্যই বলি যখন আইএলটিএস করতে আসছেন একেবারে 3 মাস নিজেকে ওভাবে ট্রেন করার জন্য বসেন, চেয়ার টেবিলে বসেন, বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করবেন না, তাহলে আপনার জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে। এটা আপনার, ইউ শুড বি দ্য মাস্টার অফ ইউর লাইফ, আপনাকে আপনার এটা গাইড করতে হবে, ডমিনেট করতে হবে। তো এই জোন আউট হওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকে, আপনাদের সবারই আছে, এটা যেন না হয়। আপনি যদি 5 সেকেন্ডের জন্য যদি জোন আউট হয়ে যান, ইউ মাইট মিস দ্য কিউজ ফর 2 কোয়েশ্চেন্স, একেবারেই মিস করে ফেলবেন, প্যানিকড হয়ে যাবেন। ওকে, সো আনলাইক পার্ট 4, আমরা পার্ট 4 তো আরো সামনে আলোচনা করব। পার্ট 4-এ একাডেমিক ডিসকাশন হয়, পার্ট 2 ইউজুয়ালি হ্যাজ এ শর্ট পজ, একটু ছোট ছোট পজ থাকে, 4টা কোশ্চেনের পরে একটু পজ থাকে। পার্ট 4-এ কোনো পজই তেমন থাকে না, একটু শুধু মনে হয় যে একটা নিঃশ্বাস নিয়ে তারপরে সে 3 সেকেন্ডের মতো একটা পজ থাকে, তারপর সে বলে। আর পার্ট 2-এ আপনার 4-5টা কোয়েশ্চেনের পরে আপনাকে আবার 30 সেকেন্ড বা 20 সেকেন্ডসের একটা পজ আপনাকে দেয় কোয়েশ্চেন পড়ার জন্য। সো এটা একটু মানে পার্ট 4-এর তুলনায় ইজিয়ার। সো একটা শর্ট পজ আপনি পাবেন ইন দ্য মিডল বিটুইন কোয়েশ্চেন 14 and 15, এরকম আপনি পজ পাবেন। সো ইউজ দিস পজ ওয়াইজলি, আপনাকে কোয়েশ্চেনটা পড়ে নেওয়া, বুঝে নেওয়া, এটা দ্রুত করতে হবে। আচ্ছা, সো আমরা যখন জিপিএস স্ট্র্যাটেজি দেখেন, দিস ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট অ্যান্ড ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপ ইন পার্ট 1। ইউ মাস্ট মেন্টালি ফিজিক্যালি ওয়াক থ্রু দ্য ম্যাপ অ্যাজ দ্য স্পিকার টক্স, যেভাবে আমি আপনাদেরকে নিয়ে গেলাম, দেখালাম, এরকমভাবে আপনাকে বিষয়টা চেষ্টা করতে হবে, অভ্যস্ত হতে হবে। সো লোকেট দ্য স্টার্ট পয়েন্ট, আবার বলছি বারবার, স্টার্ট পয়েন্টটাকে লোকেট করেন। স্টার্ট পয়েন্ট কি? এন্ট্রান্স, রিসেপশন, ইউ আর হেয়ার, বিভিন্নভাবে আপনাকে লিখতে, মানে লেখা থাকতে পারে, সেটা আপনি বুঝেই যাবেন স্টার্ট পয়েন্ট কোনটা। এন্ট্রান্সটাও স্টার্ট পয়েন্ট, রিসেপশনটা স্টার্ট পয়েন্ট, যে কোনো বিল্ডিং এর রিসেপশন স্টার্ট পয়েন্ট, ইউ আর হেয়ার, হ্যাঁ, ওইভাবে আপনাকে থাকতে হবে। আইডেন্টিফাই দি অ্যাঙ্কার্স, লুক ফর ল্যান্ডমার্কস দ্যাট আর অলরেডি লেভেলড, যেমন ধরেন লাইব্রেরি, ওখানে লেবেল করাই আছে, ফাউন্টেন, মেইন রোড, এগুলো লেবেল করাই আছে। দিজ আর ইউর রেফারেন্স পয়েন্ট, কারণ ওগুলো দিয়েও রিলেট করে আপনাকে কথা বলবে, হ্যাঁ, যে লাইব্রেরির ঠিক অপোজিটে
তাহলে এইগুলো আপনার মাথায় রাখবেন, যেগুলো কোয়েশ্চেনের মধ্যে লেবেল করা অলরেডি আছে সেগুলো মাথায় একটু দেখে রাখার চেষ্টা করবেন। ট্রেস উইথ ইউর পেন, ওই যে বললাম ফিঙ্গার টিপ দিয়ে আপনি স্ক্রিনের মধ্যে করতে পারেন, অথবা আপনাকে তো পেন্সিল একটা থাকবেই, একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, আপনি এটা করতে পারেন। ডু নট জাস্ট লুক, পুট ইউর পেন্সিল অন দ্য পেপার অর অন দ্য স্ক্রিন and move it is as the speaker says, turn left, go straight, এভাবে আপনি মুভ করতে থাকবেন। ওকে, সো আমরা এখন চলে যাই আমরা লিসেনিং টেস্ট স্যাম্পল কোয়েশ্চেনে। সো স্যাম্পল এবং ডেমো আমরা একটু দেখি। পার্ট 2 স্যাম্পল কোয়েশ্চেন। এই দেখেন একটা কোয়েশ্চেন, আমরা এখন এখানে এটা শুনবো এবং আপনি ম্যাপটা দেখেন। ম্যাপে কিন্তু একটা কর্নারে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট দেয়া আছে, আর না দেয়া থাকলে আপনি এখানে এঁকে নেবেন বা আপনি আপনার পেজে এঁকে নেবেন। সো আপনারা একটু শুনেন এখন এটাকে। Now listen and answer questions 16 to 20. Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. There's also a small cafe on the right as you go in. I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. Children will probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake, in a bend on the path that leads to the lake. There's lots for children to do there. There are a number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall. They're to the northeast of the house, quite near the smaller lake. They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides of the stables and the house. Then, when the path forks, take the right-hand path. Go up there with the woods on your left, and the temple is right at the end. There are great views over the whole area. Okay, so that's... সো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনাকে এখানে দেখেন, এখানে একটা ওল্ড স্টেবল দেয়া আছে, এটা কিন্তু জি এর আন্ডারে লেবেল করা না, এটা ওল্ড স্টেবল। এখানে কেনাকাটা করতে পারেন। আপনি ঢুকেছেন, ঢুকতেই আপনি এখানে কফি শপও পাবেন এবং ফার একটা দূরে জায়গায় এখানে আপনি পাচ্ছেন ফার্ম শপ। ওকে, এইভাবে বিভিন্ন জায়গা ডেসক্রাইব করেছে। তাহলে চলেন আমরা এটাকে আরেকটু সামনে নিয়ে দেখি। আমি এবার স্ক্রিপ্টটা আপনাদের সামনে এখানে রেখেছি, এবার স্ক্রিপ্টটা পড়ে দেখেন কিভাবে তারা বলছে। ওকে, সো ওকে, আমরা একটু দেখব। এবার আবার শুনেন, এবার স্ক্রিপ্ট আছে, Now আপনি listen স্ক্রিপ্ট and answer questions 16 to 20. Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. There's also a small cafe on the right as you go in. Now listen and তাহলে দেখেন এখানে যে স্টেবল জায়গায় বলেছে যে একেবারে কোথায়, ফার কর্নার অন দ্য লেফট। তাহলে কার পার্ক দিয়ে যখন ঢুকছেন ওল্ড স্টেবলে এখানে ঢুকছেন, ফার ফার মানে দূরে, এখানে কর্নারে, কর্নারে কোথায়, শপস ইন দ্য ফার কর্নার অন দ্য লেফট। তাহলে এখানে জি হচ্ছে এটার অ্যান্সার, তাই তো? আপনার প্রথম যে আমরা
পেলাম সেটার অ্যান্সার এখানে জি। আচ্ছা, বাকিটাও হয়তো এটা ধরিয়ে দিলাম, এখন আপনারা বাকিটাও Now আবার listen শুনুন and এবং answer পরে questions 16 to 20. Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. There's also a small cafe on the right as you go in. I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. Children will probably be most interested in... এটাও Now একটু বুঝিয়ে listen দেই। and answer questions 16. এখানে কি বলেছে, আমরা যদি আগে যাই, এখানে কি বলেছিল, প্রথমটা হচ্ছে ফার্ম শপ, এভাবে কিন্তু যাবে, ক্রনোলজি ওয়াইজ যাবে। 16 নম্বর ফার্ম শপটা কোথায় এটা আগে আপনাকে বলবে, তারপর ডিসেবলড এন্ট্রি কোথায় সেটা বলবে, এরপর অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড সেটা তারপরে বলবে, কিচেন গার্ডেন কোথায়, এভাবে আপনাকে ডিরেকশন দেখাবে, এরপর টেম্পল অফ দ্য ফোর উইন্ডস, হ্যাঁ, তো এটা দেখাবে। তাহলে আমরা এখন 17 নম্বর কোয়েশ্চেনে যেটা ডিসেবলড এন্ট্রি আমরা কোথায় পাচ্ছি, ডিসেবলড এন্ট্রি দেখেন আমরা এখানে বলছে কি, আপনার স্ক্রিপ্টে দেখেন এখানে বলছে যে মেইন এন্ট্রান্সে আছে অনেকগুলো স্টেপ, তো আপনি ডিসেবল এন্ট্রিটা খুঁজে চান, এখানে খুব অল্প জায়গায় বলে দিয়েছে, অনেক কিছু ব্যাখ্যা করেনি। দিস ইজ অন দ্য ফার সাইড মানে কার পার্ক থেকে ফার সাইড, সবচেয়ে দূরে ধরে আপনি চলে যাচ্ছেন একেবারে ফার সাইড অফ দ্য হাউসের একেবারে ফার, তাহলে হাউসের সাথে লাগা একেবারে অপোজিট দিকে চলে যেতে হবে। ফার সাইড সবচেয়ে দূরে, একেবারে হাউসের এপার থেকে ওই পার, ওইটাই সবচেয়ে দূরে। ফার সাইড অফ দ্য হাউস ফ্রম দ্য কার পার্ক থেকে একদম ফার সাইডে, তাহলে এইচ কর্নারে যে আছে এই দিক দিয়ে আপনি সোজা চলে গেলেন, একদম বিল্ডিং এর সাথে লাগানো ওই পারে সবচেয়ে দূরের জায়গাটা, সেটাই হচ্ছে ডিসেবলড এন্ট্রি। ওকে, আশা করি বুঝতে পারছেন, আরো Now ক্লিয়ার হবে। listen There's also a small cafe on the right as you go in. I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. Children will probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake, in a bend on the path that leads to the lake. There's now তাহলে দেখেন, listen খেয়াল করেন, নর্থ কোন দিকে, নর্দার্ন এন্ড কার পার্ক থেকে সোজা চলে গেলেন নর্থে, ওখানে একটা বেন্ড আছে, হ্যাঁ, একটা রাউন্ড একটা ঘোড়ার মতো, ওইটাই হচ্ছে আপনার যে আমরা কোয়েশ্চেন পাচ্ছি আমাদের অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড 18 নাম্বার। এটা দেখেন একেবারে কার পার্ক দিয়ে নর্দার্ন এন্ডে গিয়ে যেখানে বেন্ড হয়েছে সেখানে হচ্ছে এই অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডটা। এরপরে আছে কিচেন গার্ডেনটা একটা শেপ আছে, রেক্ট্যাঙ্গুলার শেপ, এবং সেটা ওয়াল দিয়ে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ওটা ডি জায়গাটা যেটা, সেখানে কিচেন গার্ডেন। এরপরে আছে দ্য টেম্পল অফ দ্য ফোর উইন্ডস, এটা দিয়ে বলেছে চলে যাবেন, এবং এখানে ফোর্কের মতো বলেছি, চামচের মতো যেখানে ওয়াই শেপে হবে সেটা দিয়ে ডান দিকে চলে যেতে বলেছে, এবং লাস্ট একদম সেখানে হয়ে যাচ্ছে এ নাম্বার হয়ে যাচ্ছে আমাদের টেম্পল অফ দ্য ফোর উইন্ডস। আবার এবার আপনারা এটা পাশে নিয়ে শুনতে থাকেন এবং দেখতে থাকেন, লাস্ট আপনারা now লাস্ট listen and answer questions 16 to 20. Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. There's also a small cafe on the right as you go in.
I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. Children will probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake, in a bend on the path that leads to the lake. There's lots for children to do there. There are a number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall. They're to the northeast of the house, quite near the smaller lake. They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides of the stables and the house. Then, when the path forks, take the right-hand path. Go up there with the woods on your left, and the temple is right at the end. There are great views over the whole area. Okay, so that's... সো অন দ্য লেফট এই যে গ্রে এখানে বলেছে যে অনেক উডস আছে, এই উডস মানে হচ্ছে গাছ, হ্যাঁ উডস মানে কাঠ মনে করবেন না, গো আপ দেয়ার উইথ দ্য উডস অন ইয়োর লেফট, তাহলে এর বাম পাশে আপনি উডসও পাচ্ছেন, এখানে একটা বন জঙ্গল একটা বনায়নের মতো বিষয় আছে, গাছপালা আছে। ওকে, সো দ্যাটস অল, চলেন আরো সামনে আমরা যাই। তো এই হচ্ছে অ্যান্সার গুলো মিলিয়ে নেবেন আপনারা, আবার যখন এটাকে রিভিউ করবেন ক্লাসটাকে, অনেকবার দেখিয়েছি, আশা করি আপনারা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে আমরা যখন দেখব ইন পার্ট 2 এমসিকিউ often test your ability to distinguish between plan, action and rejected idea. So এই জায়গায় আপনার অপশন the distractor triangle, the speaker will almost always mention all three options, তিনটাই বলবে কিন্তু আপনাকে কোয়েশ্চেনের সাথে রিলেট করে আপনাকে অ্যানসার করতে হবে। অপশন এ তে বলবে what they used to do, আগে কি ছিল, what they might do in the future and what they are doing now, মানে ভবিষ্যতে প্ল্যান কি আর বর্তমানে কি করছে, তাহলে বর্তমানটাই হচ্ছে সবসময় অ্যান্সার, তাই না? আমাদের সমস্যা কি, আমরা হয় অতীতে থাকি নয়তো ভবিষ্যতে থাকি, কিন্তু আমাদের থাকতে হয় বর্তমানে, একেবারে এক্স্যাক্টলি লিসেনিং এর ক্ষেত্রেও যেটা বর্তমান প্ল্যান এটাই অ্যান্সার হয়ে থাকে। সো সবসময় যে বাট বলছে কিনা, হাউএভার বলছে কিনা, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল করবেন, হ্যাঁ স্ট্রেস দিয়েও বলে এবং এগুলো পরে কিন্তু অ্যান্সার গুলো আমরা পাই। সো দ্য ট্রানজিশন ওয়ার্ডস আর ইয়োর বেস্ট ফ্রেন্ডস, যেমন হাউএভার, বাট, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট। The information before but is usually the distractors. The information after but is usually the answer. একটু খেয়াল করে দেখবেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার চলেন আমরা আরেকটা একটু অডিও শুনে নেই। এখানে কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য মেইন চেঞ্জ টু দ্য ক্লাব মেম্বারশিপ পলিসি, অপশন দেখবেন না, ওকে? আপনাকে আমি বলেছি এবং সবসময় গাইড করি যে কোয়েশ্চেনটা আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন। Many of you asked if we could keep the gym open 24 hours a day, and while we considered it, the staffing costs were too high. Regarding guests, we used to allow members to bring a friend for free, but unfortunately, due to overcrowding, we now charge a small fee. However, we have introduced a significant reduction in fees for those using the gym before 5 p.m., which we hope will encourage daytime use. ওকে, সো কি হলো তাহলে, এখানে বলছে হোয়াট ইজ দ্য মেইন চেঞ্জ টু দ্য ক্লাব মেম্বারশিপ পলিসি। তো এবার আপনাকে চলেন এটা স্ক্রিপ্টে নিয়ে যাই, দেখেন তাও বুঝতে পারেন কিনা। Many of you asked if we could keep the gym open 24 hours a day, and while we considered it, the staffing costs were too high. Regarding guests, we used to allow members to bring a friend for free, but unfortunately, due to overcrowding, we now charge a small fee. However, we have introduced a significant reduction in fees for those using the gym before 5 p.m., which we hope will encourage daytime use. তারা বলছে we used to allow members to bring a friend, মানে আগে যে ক্লাবের মেম্বাররা তারা আগে আমরা তাদের ফ্রেন্ডকে নিয়ে আসলে এটা অ্যালাউ করতাম। দেখেন এই যে হাউএভার এর পরে যেটা বলছে, তাহলে অ্যান্সারটা কোথায় যাচ্ছে একটু খেয়াল করে দেখেন। এখানে আমাদের সো
reduction in fees for those using the gym before 5 p.m. which we hope will encourage daytime use. Okay, so অ্যান্সারটা দেখেন এখানে যদি এক্সপ্লেইন করি এটাকে কেন এটা অ্যান্সারটা সি হলো নিউ অফ পিক ডিসকাউন্ট। কেন এ রং? এ নাম্বারে যে অপশনটা রং, কারণ হচ্ছে এখানে বলছে যে যে ব্রিং আ ফ্রেন্ড ফর ফ্রি, বাট বলছে ইউজ টু বলেছে, অ্যান্ড নাও চার্জ আ ফি, এখন এটার ফি লাগে, তার মানে ওটা রং হয়ে গেল। বি অপশনটা কেন রং? বলেছে 24 আওয়ার্স বাট রিজেক্টেড, মানে আমরা প্ল্যান এটা করেছিলাম, কস্ট খুবই হাই এটা। সো সি অপশনে যেটা বলছে যে রিডাকশন ইন ফিস বিফোর 5 p.m, তাহলে এটা সিনোনিম হচ্ছে অফ পিক ডিসকাউন্ট। তাহলে আপনাকে একটু প্যারাফ্রেজ করেছে, আপনাকে এখানে বলেছে যে বিফোর 5 p.m, তাহলে এখানে অফ পিক ডিসকাউন্ট এই বিষয়টা এটার সাথে মিলছে। ওকে, ঠিক আছে। তাহলে ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে এবার যদি আমরা একটু দেখি, ইউ আর গিভেন আ লিস্ট, একটা লিস্ট দেয়া থাকবে, কয়েকটা অপশন দেয়া থাকবে, আইটেমস, হোটেল রুমস অ্যান্ড আ লিস্ট অফ ফিচার্স, views, amenities, you must match them. Order strategy, the items question 15 to 17 are order থাকবে features A to E. This will be mentioned randomly. এটা randomly mention করা হবে, সাজানো থাকবে না। সো কি করতে হবে আপনাকে, আপনার জন্য পরামর্শ হচ্ছে এবং টিপ হচ্ছে কিপ ইউর আইস অন দ্য অপশন লিস্ট। অপশন লিস্টের মধ্যে আপনি থাকবে, যেটা বলছে সেইটাই অপশনে 15 থেকে 17 নম্বরে যাবে। while listening to the speaker announce the item, কিভাবে দেখেন এখানে আরেকটা আমরা অডিও এখানে একটু দেখব। দেখেন 15 থেকে 17 এই কোয়েশ্চেনে আপনাকে 15 থেকে 17 নম্বর কোয়েশ্চেনের মধ্যে আপনাকে এই এ বি এন্ড সি এই অপশনটা 15 নম্বরে স্যুট করে, বি নাকি এ 16 নম্বরে কোনটা স্যুট করে আর 18 নম্বরে কোনটা স্যুট করে, আমরা এটা শুনবো। Moving on to our accommodation. First, the Bridge Suite. This is our most compact room, but it's popular because guests love being able to cook their own meals without leaving the room. Next is the garden room. As the name suggests, it faces the flowers, so no water to be seen, but it does feature a lovely outdoor terrace to sit on. Finally, the penthouse. It doesn't have self-catering facilities, but it offers a panoramic outlook over the ocean. এটা একটা প্যানোরামিক একটা ভিউ আছে, তাই না, পেন্ট হাউস। তাহলে চলেন আপনারা আর একটু সামনে নিয়ে যাই, আপনাদেরকে একটু স্ক্রিপ্ট দিয়ে শুরুর দিকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে বোঝাতে হয়। আপনারা এটা প্র্যাকটিস যত করবেন, আপনাদেরকে বলেছিলাম লিসেনিং রুমিং প্র্যাকটিসটা বেশি করে করতে, সেটা আজকে আবার আমার ইনস্ট্রাকশন আমি একদম রিটেন ফর্মে আপনাদের লিখে দেবো, যেন আপনারা এখন থেকে হলেও রেগুলার বেসিসে রুমিংটা করতে পারেন। চলেন। Moving on to our accommodation. First, the Bridge Suite. This is our most compact room, but it's popular because guests love being able to cook their own meals without leaving the room. Next is the garden room. As the name suggests, it faces the flowers, so no water to be seen, but it does feature a lovely outdoor terrace to sit on. Finally, the penthouse. It doesn't have self-catering facilities, but it offers a panoramic outlook over the ocean. তাহলে দেখেন পেন্ট হাউস কোনটা, যেটা একটা ওশানের একটা ভিউ আছে, ওশান ভিউ আছে, সেইটা হচ্ছে পেন্ট হাউসের অপশনে যাবে। আপনার ব্রিজ সুটে কি হচ্ছে, বাইরে গিয়ে রান্না করতে হবে না, এখানে কিচেন ফ্যাসিলিটিস আছে। আর গার্ডেন রুমে কি আছে, এখানে একটা টেরেস, এখানে বসার মতো একটা জায়গা আছে। হ্যাঁ, তো সেই বিষয়টা এটার সাথে রিলেট হচ্ছে। তাহলে খেয়াল করেন 15 নম্বর হচ্ছে আপনার সি অপশন, কুক দেয়ার ওন মিলস, প্রাইভেট কিচেনেট, এটা হচ্ছে নিজের মিলটা ঘরে বসেই রান্না করতে পারে। 16 নম্বর অপশন হচ্ছে বি, আউটডোর টেরেস, একটা ব্যালকনি আছে যেখানে আপনি এখানে বসে, এখানে কিন্তু একটা ট্র্যাপের কথা লিখে দিয়েছি, নো ওয়াটার টু বি সিন, এলিমিনেটস এ নাম্বারটা বাদ হয়ে যায়, তাই না। সি ভিউটা, সো প্যানোরামিক আউটলুক ওভার দ্য ওশেন, এটা হচ্ছে সি ভিউ। তাহলে এখন আবার আপনাকে যদি আমি একটু অপশনের দিকে নিয়ে যাই, এখানে কি ছিল দেখেন, সি ভিউটা কোথায়, এটা পেন্ট হাউসে। ওকে, গার্ডেন রুম এখানে বলছে হ্যাজ এ ব্যালকনি আর হ্যাজ এ প্রাইভেট কিচেনেট, যেটা ব্রিজ সুটে এখানে বাইরে গিয়ে রান্না করতে হয় না, তার নিজস্ব ঘরে বসেই রান্না করতে পারে, মানে প্রাইভেটলি একটা কিচেন ব্যবস্থা আছে। আর ব্যালকনি আছে গার্ডেন রুমে, আর সি ভিউ আছে পেন্ট হাউস। জি, আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা সামনে যাই।
Completion task, এবার short answer table, filling in a form or table during a monologue. The prediction technique. Before the audio starts, look at the gap. গ্যাপের মধ্যে আপনার কি আসছে বা কি আসতে পারে সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা কি একটা সময়ের কথা বলছে, এটা কি কোনো মানে অ্যামাউন্ট মানি বা কারেন্সির কথা বলছে, প্রাইসের কথা বলছে, এটা কি কোনো নামের কথা বলছে, যেমন আর্টিকেল আছে, আর্টিকেলের পরে নাউন হবে, এটা কি এএম পিএম, তাহলে এখানে টাইমের কথা বলা হচ্ছে। তো এই যে আপনাকে প্রথমেই প্রেডিক্ট করে নিতে হবে যে আমাকে আসলে অ্যান্সার কি করতে হবে, এটা কি সময়ে লিখতে হবে নাকি কারেন্সি লিখতে হবে, হয়তো পাউন্ড লেখা আছে তার মানে সেখানে হয়তো কোনো অ্যামাউন্ট বসবে, আর্টিকেল আছে, নাউন বসবে। এই যে এই বেসিক কিছু গ্রামারের আন্ডারস্ট্যান্ডিংগুলো আপনাকে এখানে ফাংশন করাতে হবে। প্রেডিকশন টেকনিক, খুব অনেক কিছু প্রেডিক্ট করে ফেলবেন না, কার সাথে কার বিয়ে হবে এটা প্রেডিক্ট করার দরকার নাই। আপনাকে কোয়েশ্চেন পেপারে শুধু দেখতে হবে কিভাবে অ্যারেঞ্জ করা আছে ব্ল্যাঙ্কটা এবং আগে পিছে কি আছে সেটা দেখে বুঝতে হবে। যেভাবে আমরা গ্রামার কিন্তু ওই বেসিসে করেছি, কোন ওয়ার্ডের কোন পার্টস অফ স্পিচের পজিশন কোথায় থাকে, আর্টিকেলের পরে কোন পার্টস অফ স্পিচ বসে বা নাউনের আগে কে বসতে পারে, সবকিছু কিন্তু আলোচনা করা আছে। আপনার গ্রামার ক্লাসগুলো দেখে নেবেন ভালোভাবে। ওকে, তো আমরা এখন দেখি এখানে যেমন একটা এখানে অডিও আবার আপনারা শোনেন, খেয়াল করেন একটু, আমি আগে ডিসক্রাইব করে দেই। যেমন টাইম, এখানে মর্নিং যোগা ক্লাসের টাইমটা দেয়া আছে, কিন্তু আপনাকে কুকিং ক্লাসের টাইমটা আপনাকে দেয়া নেই, এটা আপনাকে অ্যান্সার করতে হবে। তার আগে মর্নিং যোগার যে রুটে দেখেন এখানে রিকোয়ারমেন্ট কি লাগবে, এটা মর্নিং যোগা, এখানে কি লাগবে সেটা দেয়া নেই, তাহলে এটা আপনাকে 18 নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে। তাহলে আপনাকে ব্রিং কি নিয়ে আসতে হবে, দেখেন এখানে একটা নাউন বসবে, এই যে এই কথাটা বলছি। তারপর কুকিং ক্লাসে এখানে দেখেন 19 নাম্বার, এখানে কি এই ঘরটা হচ্ছে সময়ে, তাহলে এখানে কত, এখানে এএম পিএম দেয়া নেই, তার মানে তারপরও আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু সময় বসবে কয়টা সেটা আপনাকে বলতে হবে। আর এখানে রিকোয়ারমেন্টটা এখানে $10 করে পে করতে হবে, সেটা দরকার নেই। আর 10 মিনিট আগে আসতে হবে, সেটাও এটার অপশন আমার দেখতে হবে না, আমাকে কোনটা ফিল আপ করতে হবে সেই বিষয়টা আমাকে 18 নাম্বার এবং 19 নাম্বার। তাহলে আমি এটা একটু শুনে ফেলি, চলেন। For the morning yoga session starting at 8:30, we provide the mats, but please ensure you bring a towel as it gets quite warm. Later on, the cooking class is scheduled for 11 p.m., though please arrive 10 minutes early. ওকে, তাহলে কুকিং ক্লাস 11টায় আপনাকে হবে, আর আপনাকে এখানে বললো ব্রিং আ টাওয়েল, একটা টাওয়েল নিয়ে আসতে হবে, দ্যাটস ইট। ওকে, তাহলে চলেন তারপরে এটা আমি আপনাদেরকে একটু স্ক্রিপ্ট দিয়ে শুনাই আরেকবার। For the morning yoga session starting at 8:30, we provide the mats, but please ensure you bring a towel as it gets quite warm. Later on, the cooking class is scheduled for 11 p.m., though please arrive 10 minutes early. ওকে, সো এই বিষয়টা আপনাকে বলেছে, ম্যাটটা তারা প্রোভাইড করবে, কিন্তু আপনাকে যেহেতু এরপরে গরম বাড়তে থাকবে আপনাকে সেজন্য টাওয়েল সঙ্গে রাখতে হবে, আপনার পার্সোনাল টাওয়েল আপনি সঙ্গে রাখবেন। ওকে, সিয়াম স্যার কিছু বলতে চান? স্যার 11 AM or 11:30 না 40 বললো, ক্লিয়ার বুঝতে পারিনি স্যার। 11 AM তো ক্লিয়ারলি বলেছে, আবার শুনেন, তাহলে আবার শুনেন। For the morning yoga session starting at 8:30, we provide the mats, but please ensure you bring a towel as it gets quite warm. Later on, the cooking class is scheduled for 11 p.m., though please arrive 10 minutes early. 11 ক্লক আবার AM সবই বলছে স্যার, আর একটু জিনিস স্মার্ট হতে হবে যে প্রথম দিকে কি বলেছে, ফর দ্য মর্নিং যোগা সেশন, মর্নিং সেশন, এটা PM এ যাবে না, ঠিক আছে স্যার? সো ওকে, তারপরে আমরা সামনে যাই। স্যার For the বুঝতে morning পেরেছেন? yoga session starting at 8:30, we provide the mats, but please ensure you bring a towel as it gets quite warm. Later on, the cooking class is scheduled for 11 p.m., though please arrive 10 minutes early. ওকে, আশা করি ধরতে পেরেছেন। সো রিভিউ ইউর অ্যান্সার আফটার দি অডিও এন্ডস, চেক ইউর অ্যান্সার্স ফর ওয়ার্ড কাউন্ট। এই ওয়ার্ড কাউন্ট মানে আপনাকে কয়টা ওয়ার্ডে লিখতে বলেছে সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে। স্পেলিং, আপনাকে গ্রামার এবং কনসিস্টেন্সি আছে কিনা ইনস্ট্রাকশন অনুযায়ী সেগুলো চেক করতে হবে, এইটুকুই চেক করা। ওকে, লিসনিং গ্রুমিং মেথডটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের, এটা ভালোভাবে খেয়াল করবেন কিভাবে ইনস্ট্রাকশনটা দিয়েছি, এবং শ্যাডোইং টেকনিক সেটাও বলেছিলাম। আপনারা যারা আইএলটিএস নিচ্ছেন, এটা আমার সুপারভিশনে যখন আপনি আসবেন তখন আপনার জন্য এটা ম্যান্ডেটরি, এটা করতেই হবে, এবং এটা আপনার অনেক স্পিকিং স্কিল বেড়ে যাবে, আপনার কান রেডি হয়ে যাবে, লিসনিং ক্যাপাসিটি এবিলিটি বলেন যাই বলেন সেটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে। এটা আপনাকে করতেই হবে, ম্যান্ডেটরি প্রতিদিন। এটা আমি
বলি বা না বলি, এই প্রসেসটা আপনাকে ডেইলি করতে হবে। চলেন সেটা কি, প্রথমে কি করতে হবে? This method is designed to improve your IELTS listening skills step by using the audio script and the audio recording together. Follow these 5 steps. আমি এখানে 4 steps প্রথমের দিকে, তারপরে 5টা স্টেপ হবে আর কি অ্যাড করেছি, 5 steps carefully and consistently. তাহলে প্রথম স্টেপ আপনাকে যেটা করতে হবে, আপনাকে you have to listen and follow with a pencil. আপনি অডিও স্ক্রিপ্ট সঙ্গে রাখবেন, আপনি অডিওটা প্লে করবেন এবং সেই অডিওটা প্লে করে আপনি কি করবেন, আপনি একটা পেন্সিল হাতে নিয়ে এই প্রত্যেকটা বলা ওয়ার্ড আপনি ফলো করবেন, পেন্সিল দিয়ে দিয়ে স্ট্রোক করবেন। টেক দ্য ফুল রিটেন অডিও স্ক্রিপ্ট অফ এনি আইএলটিএস লিসনিং টেস্ট, সেটা হতে পারে পার্ট 1, 2, 3, 4। যারা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে, মানে সাহস অনেকটা শুনে কান রেডি না, তাদেরকে আমি বলি পার্ট 1টা আগে করো, যাতে সময়ও কম থাকে, কারণ ডায়ালগ থাকে, আর অ্যাটলিস্ট যেন স্পিকিং যে টেন্ডেন্সিটা তার মধ্যে ডেভেলপ হয়, কথা প্রশ্ন করা, উত্তর দেয়া, এই জন্য পার্ট 1টা বলি। কিন্তু আপনি যদি খুব ডিভোটেড হন তাহলে আপনি পার্ট 1, 2, 3, 4 সময় যদি আপনার জন্য কোনো সমস্যা না হয়ে থাকে, টাইম ম্যানেজ করতে প্রবলেম না হয়, তাহলে আপনি 4টা পার্ট একসাথে করবেন, রেজাল্টটা অনেক ভালো পাবেন। Play the audio recording and listen carefully. At the same time, use a pencil to touch and follow each word in the script as it is spoken in the audio. তাহলে প্রত্যেকটা শব্দ যেভাবে বলছে আপনি কি করবেন, এখানে কি বলতেছে এটা বোঝার দরকার নেই, শব্দগুলো আপনি মেলানোর চেষ্টা করবেন। So your eyes, ears and hands should work together. Okay, these steps helps you connect sound with written form and improves word recognition. অনেকের স্পেলিং মিস্টেকের সমস্যা আছে, সেই স্পেলিং মিস্টেকসটাও এখানে আমার ইমপ্রুভ হয়ে যায় যদি আপনারা এই প্রসেসে যান। কারণ যে শব্দ বলছে, যেভাবে প্রনাউন্স করছে এবং যে শব্দটা লিখিতভাবে ফর্মে কি, সেটা আপনার ব্রেইন, আপনার সেটা সাউন্ড, সবকিছু একসাথে আপনি ফোকাস হয়ে বুঝে নিচ্ছেন। এই স্টেজটা খুব ইম্পর্টেন্ট। আপনার বেসিক, একদম বেসিক লেভেলে যদি কোনো স্টুডেন্ট জাস্ট পড়তে পারে, বলতে পারে না, শুধু রিডিং পড়তে পারে, ওয়ার্ড চিনে, অ্যালফাবেট বোঝে, এতটুকু হলেও স্টুডেন্টকে আমরা যদি লিসেনিং অডিওর এই রকম প্র্যাকটিসে তার কান এবং তার ইংলিশ স্পোকেন এবং লিসেনিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি। এরপরে স্টেপ 2, এই স্টেপ 2তে আপনাকে যেটা করতে হবে, আপনাকে নিজে নিজে স্ক্রিপ্টটাকে পড়তে হবে। এখানে অডিও আর বাজবে না, অডিওটাকে স্টপ করে ফেলতে হবে। অডিও শেষ হয়েছে, আর আবার পিছনে টেনে নেওয়ার দরকার নেই। এখন শুধু আপনি স্ক্রিপ্টটা পড়বেন। স্ক্রিপ্টটা পড়বেন এই জন্য যে আপনার স্ক্রিপ্টের মধ্যে কোনো ভোকাবুলারি আপনার আননোন থাকতেই পারে, আপনার কোনো সেন্টেন্সের মিনিংটা বুঝতে সময় লাগতে পারে। সো আপনি এখানে যার যতটুকু গ্যাপ, যার লেভেল যতটুকু আছে তার ততটুকু সময় লাগবে। কারো 10 মিনিট লাগতে পারে, কারো 20 মিনিট লাগতে পারে, কারো 30 মিনিট লাগতে পারে, কারো 40 মিনিট লাগতে পারে, ডিকশনারি খুঁজে খুঁজে ওয়ার্ড বের করতে 1 ঘন্টা লাগতে পারে, ফাইন, 2 ঘন্টা লাগেও কোনো সমস্যা নেই। যার যতটুকু সময় লাগে, ফিল ফ্রি অ্যান্ড বি কমফোর্টেবল উইথ দ্যাট। তাহলে আপনার হতে পারে আজকে আপনার 2 ঘন্টা লাগছে, কিন্তু আপনি যদি এই পথ ফলো করেন তাহলে আপনার এটা 3 সপ্তাহ পরে এটা কিন্তু 10-15 মিনিটে চলে আসবে। ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু আপনি যদি এটাকে স্কিপ করেন, যে ও আরেকজনের 10 মিনিটে হচ্ছে, তা আমার বেশি লাগতেছে, আপনি 10 মিনিটে কোনো রকম এটা দায় সারা কাজ করে গেলেন, এটা কাজ হবে না। এটা কাজটা আমাকে দেখানোর জন্য না, বা আমার মতো কথা মতো কাজ করার মতো না, এটা আপনার ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে করতে হবে। যে আমার ব্রেইন বুঝতে পারছে, আমি জানতে পারতেছি, এই ওয়ার্ডের মিনিং আমি জানি, এই সেন্টেন্স বলতেছে, সবকিছু আমি বুঝতেছি, প্রনাউন্সিয়েশন দরকার হলে চেক করেন, সবকিছু। এই সময় আপনি আপনার গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করবেন একটু একটু করে। ওকে, তাহলে আপনার এখানে ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং, ভোকাবুলারি গুলো বোঝার, সেন্টেন্স স্ট্রাকচার বোঝার, মিনিং বোঝার আপনি এখানে চেষ্টা করবেন। দিস স্টেপ বিল্ডস ইউর কম্প্রিহেনশন অ্যান্ড প্রিপেয়ার্স ইউর ব্রেইন ফর বেটার লিসেনিং। ওকে, আপনার ব্রেইনের যে আন্ডারস্ট্যান্ডিংটা এখানে ইমপ্রুভ হতে থাকে। তো এই স্টেপটা স্কিপ করব না আমরা। স্টেপ 3, এরপরে থার্ড স্টেপ কি হচ্ছে, এটা কিন্তু এক বসাতে করতে হবে। সো এরপরে আপনি আবার অডিওটা পিছনে এনে আবার স্টার্ট থেকে প্লে করবেন। সো এই সময় আপনি কি করবেন, আপনার পেন্সিলটাকে রেখে দিতে হবে, লিসেন অ্যান্ড ফলো উইদাউট পেন্সিল। নাও প্লে দি অডিও এগেইন অ্যান্ড ফলো দ্য রিটেন স্ক্রিপ্ট উইথ ইউর আইস অনলি। চোখ দিয়ে শুধু এটা মিলিয়ে যাবেন। ডু নট ইউজ আ পেন্সিল দিস টাইম। While listening and reading together, try to notice কি কি খেয়াল করবেন এইবার, কারণ অলরেডি আপনি স্ক্রিপ্টটা জানেন, অলরেডি ওয়ার্ডগুলো জানেন, কিভাবে এর আগে শুনেছেন একটু, সেটাও এখন আপনি খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন। নেটিভ স্পিকার প্রনাউন্সিয়েশনটা কিভাবে সে কথা বলছে, যে ইংলিশ স্পিকার, তার
প্রনাউন্সিয়েশনটা কেমন, ইন্টোনেশনটা কেমন, স্ট্রেস আনস্ট্রেস ওয়ার্ডগুলো কিভাবে, ন্যাচারাল স্পিকিং প্যাটার্নটা কিভাবে কথা বলে যাচ্ছে, এই বিষয়টাকে একটু তার অবজার্ভ করার চেষ্টা করবেন। চোখ দিয়ে মিলাচ্ছেন আর কান দিয়ে শুনছেন এবং বোঝার চেষ্টা করছেন। The difference between step 1 and step 3 is that in step 3 there is no pencil activity. You only use your eyes and ears. Okay? So এটা গেল step 3. এরপরে step 4. Listen without the script. এবার কি করবেন? এবার অডিওটা আবার প্রথম থেকে শুরু করবেন। এবার আপনার অডিও স্ক্রিপ্টটা বন্ধ করে দিবেন। অডিও স্ক্রিপ্ট কোথায় থাকে? আপনার প্রত্যেকটা ক্যামব্রিজ আইএলটিএস বইয়ের একদম পিছনের দিকে দেখবেন ওই টেস্টের 1 এর অডিও স্ক্রিপ্ট আছে, টেস্ট 2 এর অডিও স্ক্রিপ্ট আছে, টেস্ট 3, 4 এভাবে অডিও 4টা অডিও স্ক্রিপ্ট আছে। সেগুলোর অডিওটা বের করে আপনাকে প্লে করতে হবে এবং ওই অডিওটা ফলো করতে হবে, অডিও স্ক্রিপ্টটা ফলো করতে হবে। সো এবার 4 নম্বর স্টেপে কি করবেন? In this step, listen to the audio only. শুধু অডিওটা শুনবেন, চোখ বন্ধ করে রাখতে পারেন। এখন আপনার আর স্ক্রিপ্ট দেখতে হবে না, খুব ফোকাস করার চেষ্টা করবেন, শুধু তাকে শুনবেন। Do not look at the written script. You may close your eyes to improve concentration. এখানে কি ফোকাস করবেন আপনি? আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ, কি বলতে চাচ্ছে, রিকগনাইজিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, ফলোইং দ্য স্পিকারস ফ্লো অফ স্পিচ, এটা আপনি খেয়াল করার চেষ্টা করবেন। এখন দেখবেন আপনার স্ক্রিপ্ট জানা, ওয়ার্ড জানা, প্রনাউন্সিয়েশন আগে থেকে জানা, বুঝে নেওয়া আছে। এখন দেখবেন তাকে শুনতে আপনার একটু কমফোর্টেবল স্টেটে আছে। তো আমরা কি করব? আনকমফোর্টেবল স্টেট থেকে আমাকে কমফোর্টেবল স্টেটে নিয়ে যেতে হবে। আমার লিসেনিং যে ক্যাপাসিটি, এইবিলিটিটাকে ধীরে ধীরে যত্ন করে, যেভাবে ছোটবেলায় আমাদেরকে বাবা মায়ের হাত ধরে হাঁটতে হয়েছিল, এখন আমাকে হাত ধরতে হয় না। তো আমাকে অবলম্বন লাগে, অবলম্বনটা আমাকে নিতে হবে, যে তাকে ভালো করে অবজার্ভ করে দেখে বুঝে আমি তার মতো ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে চাই। সো এটা নেটিভ স্পিকারকে শুনলে আপনি তার কাছাকাছি যেতে পারবেন। ওকে, এরপরের স্টেপ হচ্ছে 5 নাম্বার স্টেপ, যেটা শ্যাডোয়িং, যেটা স্পিকিং এর জন্য খুবই একেবারে চমৎকার কাজ করে। আপনি শ্যাডোয়িং প্র্যাকটিস করবেন, যেটা আপনাদেরকে অলরেডি হোমওয়ার্কও কিছু দিয়েছি। ইন দিস স্টেপ লিসেন টু দি অডিও অ্যান্ড রিপিট আফটার দ্য স্পিকার। মানে আপনি ওকে শুনবেন আর ওর সাথে সাথে বলবেন। এমন না ও বলে গেল তারপরে আপনি পজ করলেন তারপরে এটা বললেন, না, এটা না। এটা ও বলছে, ওর সাথে সাথে আপনি বলছেন। মানে আপনি একটা ওয়ার্ড শুনছেন আর ওই ওয়ার্ডটা বলছেন। একটু ক্যাওটিক মনে হতে পারে প্রথমে, কিন্তু আপনি ওর আগে বলবেন না। হ্যাঁ, ও হয়তো স্পিডে আপনার থেকে এগিয়ে যাচ্ছে, এই জন্য আপনি আগে থেকে বলে তার সাথে সমান সমান করতে যাচ্ছেন, এই রেসে যাবেন না। আপনি ওর সাথে ও বলে যাবে, আপনি বলে যাবেন। এটাই আপনাকে প্যাটার্নটাকে এস্টাবলিশ করতে হবে। কোথাও কোথাও আপনি পিছিয়ে যাবেন কেন? কারণ ও যেভাবে প্রোনাউন্স করে, ওর ঠোঁট, দাঁত, ওর টাং টিপ যেটা বলেন, যেভাবে ও ইউজ করে, পজিশন করে, সেভাবে আমরা ঠিকমতো প্লেসমেন্ট না হওয়ার কারণে আমার এটাতে সময় চলে যায়। তাহলে ওগুলো আমরা তো ফোনেটিক্সের ক্লাসে, প্রনাউন্সিয়েশন ক্লাসগুলোতে আমরা ব্যাখ্যা করেছি, কিভাবে কথা বলবো, কিভাবে কোনটা, যেমন ফা, ভা, পা সাউন্ডটা কোথা থেকে আসবে, ঠা কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে, কোথা থেকে, প্রত্যেকটা এক একটা সাউন্ড, জ সাউন্ডটা কোথা থেকে আসবে। তো এগুলোকে যদি আপনি প্লেসমেন্টটা ঠিক করে ফেলেন, তাহলে আপনার এই ওর সাথে বলাটা যত বেশি প্র্যাকটিস করবেন, 2-3-4 সপ্তাহের মধ্যে দেখবেন যে ওকে আপনি ধরতে পারছেন, ওর মতো আপনি কথাও বলতে পারছেন। তো এটা খুব চমৎকার হবে যদি সত্যি আপনি 1 মাস এটাকে নিজেকে ফোকাস করেন। এই গ্রুমিং প্র্যাকটিসটা করলে আপনার লিসেনিং নিয়ে সমস্যা থাকবে না। লিসেনিং আপনার খুব ন্যাচারালি 8 স্কোর চলে আসবে। আপনি স্পিকিংয়েও আপনার খুব এফোর্ট দিতে হবে না, আপনার স্পিকিং স্কিলটাও বেটার হয়ে যাবে। এর সাথে সাথে আপনি যদি গ্রামার বুকটা প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনার গ্রামারের আন্ডারস্ট্যান্ডিং বাড়তে থাকবে। আর আপনি যে স্ট্রাকচারের 1080, 2160টা সেন্টেন্স লিখতে বলেছি, বাই দিস টাইম যদি এটা লিখে ফেলতে পারেন, চমৎকার হয়ে যাবে। আপনার সেন্টেন্স স্ট্রাকচার মাথায় বুঝে আসবে, আপনার সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আপনার শিখে ফেলতে পারবেন, এবং নতুন নতুন সেন্টেন্স যখন পড়ছেন তখন কিন্তু আপনার খুব বেশি এখানে আপনি অ্যাবজর্ব করতে পারবেন, আপনার মধ্যে এই বাকেটে, ঝুড়িতে রাখতে পারবেন। আর আপনি যদি বেসিকগুলো আপনার ইমপ্রুভমেন্ট না থাকে, প্র্যাকটিস না করেন, গ্রামারের আন্ডারস্ট্যান্ডিং না থাকে, স্ট্রাকচারের আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু আপনি নতুন কিছু আর ঝুড়িতে রাখতে পারবেন না, বটমলেস ব্যাগের মতো হবে, যাই দিবেন সব পড়ে যাবে। সো আপনার এটার জন্য আপনাদেরকে গত 1.5 মাস ধরে বলছি যে আপনারা রাইটিং এর ক্ষেত্রে যে স্ট্রাকচারগুলো লিখেন, স্ট্রাকচারটাকে মাথায় বসান, এরপরে গ্রামার প্র্যাকটিস করেন, তাহলে গ্রামারটাও শিখতে পারবেন, বুঝতে পারবেন এটার স্ট্রাকচারগুলো। সো এই হচ্ছে আমাদের শ্যাডোয়িং এবং লিসেনিং গ্রুমিং প্র্যাকটিস। এটা প্রতিদিন করতে হবে, এবং প্রতিদিন লিসেনিং গ্রুমিং করার পরে ফিডব্যাক কি আসতেছে, মানে আপনাকে একটা ফিডব্যাক রেডি করতে হবে, আজকে লিসেনিং গ্রুমিং করেছেন এবং আপনার আজকের এক্সপিরিয়েন্সটা, এটা একটা ভিডিও করে পোস্ট করবেন আপনারা রেগুলার বেসিসে।
এখানে ফোকাস কি থাকবে, এখানে ওই স্পিকারের ফ্লো অফ স্পিচের কিভাবে করছে সেটা ফলো করবেন। নেটিভ স্পিকার প্রোনাউন্সিয়েশন গুলো খেয়াল করার চেষ্টা করবেন। ইন্টোনেশন, কোথায় সেই স্ট্রেস দেয়, কোথায় স্ট্রেস দেয় না, ন্যাচারাল স্পিকিং প্যাটার্নটা আমরা ফলো করার চেষ্টা করব। এটা খুব কার্যকরী একটা প্রসেস। এটা আপনারা রেগুলার বেসিসে করার চেষ্টা করবেন, প্রতিদিন রাখার চেষ্টা করবেন। 1 ঘন্টা হলেও অ্যাটলিস্ট লিসনিং রুমিং প্র্যাকটিস করবেন। আর গ্রামার 1 ঘন্টা রাখবেন। আর কিছু হোমওয়ার্ক যদি থাকে পাশাপাশি, মানে আপনারা সত্যি যদি কেউ 5-6 ঘন্টা রেগুলার পড়তে পারেন, আপনার it will not take more than 3 months to get band 8 রেগুলার বেসিস আপনাকে পড়তে হবে, রেগুলার, কোনোদিন বাদ যাবে না, ঠিক আছে? সো এটা একটা বিষয়। এখন এখানে যারা যতটুকু অবহেলা করবেন, যারা যত কম সময় দিবেন, তাদের ব্যান্ড স্কোরও নিচের দিকে নামবে, তার সময়টাও বাড়তে থাকবে। মনে রাখবেন, আইএলটিএস করতে যত বেশি সময় নেবেন তত বেশি আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। আমরা অল্প সময় নিয়ে ভালোভাবে খুব কোয়ালিটি এফোর্ট দিয়ে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমার রেজাল্টটা খুব ভালো আসবে এবং অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। ওকে, সো ইউ শুড কন্টিনিউ দিস প্রসেস ফর অ্যাট লিস্ট 1 উইক। করতেই হবে। The longer you continue, the more your listening skill will improve. This at least 1 week করার পরে দেখবেন আপনার লিসেনিং এ আপনার 20 প্লাস হয়ে গেছে। যারা এখনো লিসেনিং করেছেন বা 4টা হয়, 5টা 10টা এরকম অ্যান্সার হয়, দেখবেন যে আপনার 25.5 প্লাস হয়ে গেছে 6। এরপর আপনি এটা যত বেশি বাড়াবেন তত আপনার 6.5, 7, 7.5, 8 এইরকম লেভেলে চলে যাবে, ইমপ্রুভমেন্ট হতেই থাকবে। This method is called the listening grooming shadowing technique. আমার দেয়া এটা নাম। So while practicing this technique, always keep speaking improvement in mind. IELTS listening audios of part 1 and part 3 are conversational. Part 1, part 3. So this method will also help improve your pronunciation, fluency, natural speaking style. In this way, both listening and speaking skills develop together. Common pitfalls to avoid, যেটা আপনারা অ্যাভয়েড করবেন, যেটা যেন না হয়। মিট ওয়ার্ড লিমিটস এক্স্যাক্টলি, নো এক্সট্রা ওয়ার্ড, এটা আবারও প্রথমের দিকে বলেছি, এটা আবারও রিপিট করছি। ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড টাইপ, নাউন নাকি ভার্ব, সেটা বুঝবেন স্ট্রাকচার ওয়াইজ। অ্যাভয়েড গেটিং ফুলড বাই সাইন পোস্টিং ওয়ার্ডস ইনস্টিড রাদার দেন, এগুলো খেয়াল রাখবেন। ফর মাল্টিপল চয়েস, ইনশিওর ইউ সিলেক্ট অল রিকোয়ার্ড অ্যান্সার্স। ওকে, self-study technique for part 2, practice different formats, sentence completion, map leveling, label, এইটা হচ্ছে লেভেল, হ্যাঁ, আর এটা হচ্ছে লেভেল। এটা লেবেলিং, এটা লেবেল করা, ম্যাপ লেবেল করা আছে, সেই লেবেলিং। মাল্টিপল চয়েস, ম্যাচিং। ইউজ অ্যাক্টিভ লিসেনিং স্ট্র্যাটেজিস, স্কিম কোয়েশ্চেন্স ফার্স্ট, আগে কোয়েশ্চেনটাকে, কিওয়ার্ডটাকে বের করবেন, কোয়েশ্চেন পড়বেন, ফোকাস অন কিওয়ার্ডস ডিউরিং লিসেনিং। ট্রেন টু মেক প্রেডিকশনস আর্লি, অ্যান্টিসিপেট দি আনসার টাইপ। Use varied audio materials like Cambridge Test, TED Talks আপনি শুনতে পারেন, BBC Learning English to get used to diverse accent, এগুলো শুনতে পারেন। হ্যাঁ, আপনার যেটা হচ্ছে মুভি দেখা বা মিউজিক, এটা প্যাসিভ হয়, হ্যাঁ, এটা প্যাসিভ লার্নিং হয়। আইএলটিএস এর জন্য একটু অ্যাক্টিভ, মানে খাতা কলম নিয়ে বসে কাজ করা, এটাতে ব্রেইন বেশি মানে পরিশীলিত বেশি হয়। আর মুভি দেখে যে ইংলিশ শেখা যায় না এমন না, এটা আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর, মনে করেন ছোটবেলা থেকে কেউ ইংলিশ মুভি দেখতে অভ্যস্ত, ওর ইংলিশটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্র্যাপ করতে পারবে, হ্যাঁ, ও ক্যাচ করতে পারবে। সো এটা ইট টেক্স টাইম, একেবারেই যে মুভি দেখে হবে না তা না, ইট টেক্স টাইম, বা ওটা সাবকনশিয়াস একটা ওয়ে হয়। কিন্তু আপনি যদি অ্যাক্টিভলি কাজ করেন, এটা আরো ভালো কাজ করবে, আপনি জেনে শিখে বুঝে নিতে পারতেছেন। ওকে, আজকের ক্লোজিং থটস, আজকের আমাদের ইন সেকশন 2, ইউ আর এ টুরিস্ট, মনে রাখবেন দ্য স্পিকার ইজ ইউর গাইড, সে আপনাকে গাইড করছে, আপনি সে মতোই চলবেন। না হলে দেখবেন আপনি সুন্দরবনে গেছেন, আপনি নিজেই মাতব্বরি করে কোথাও যদি একটা নেমে গেলেন সব দলকে রেখে, আপনি দেখলেন এইদিকে আমি একটু এক্সপ্লোর করে আসি, দেখবেন যে ওখানে বাঘ মামার সাথে দেখা হয়ে যেতে পারে। তো টুরিস্ট গাইডকে ফলো করাটা সেফ, আপনি নিরাপদে থাকবেন। ট্রাস্ট দ্য গাইড বাট ভেরিফাই দ্য প্যাথ, ডোন্ট লুক অ্যাট দ্য সিনারি, লুক অ্যাট দ্য ম্যাপ। হ্যাঁ, ম্যাপের দিকে তাকিয়ে থাকবেন, ম্যাপ কোন দিকে নিয়ে যাচ্ছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এগুলোর দিকে মনোযোগটা রাখবেন। ওকে, সো এই হচ্ছে আপনাদের আজকের আলোচনা। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ইউ ক্যান আস্ক, আই এম রেডি টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স and your feedback also. I want to take some of your feedback. Thank you very much. So I'm concluding our today's session. Assalamu alaikum. So